তোদের সিলেবাসে যে পার্টটা ফিফথ সেমিস্টারে আছে, ফিফথ সেমিস্টারে তোদের আমি যে পার্টটা বেসিক্যালি পড়াবো, একটা সিসি পেপার আছে আর একটা ডিএসসি পেপার আছে। তো ডিএসসি পেপারটা আমি কিছুদিন পর স্টার্ট করবো, কারণ সব কলেজে একটু বলে দিক আগে, মোটামুটি কোন কলেজ কি দেবে একটা আইডিয়া আছে। তো ও সব কলেজ একটু ডিক্লেয়ার করে দিক, তারপর আমি ডিএসসি পেপার স্টার্ট করবো। তো আজকে আমি সিসি পেপার স্টার্ট করছি। এবার তোদের সিসি পেপারটাই কি আছে সেই সিলেবাসটা আগে একটু বলে দিই। তোদের কোর্স 12, ঠিক আছে, কোর্স 12 তোদের নামটা হচ্ছে গ্রুপ থিওরি 2 অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা 2। এই হচ্ছে তোদের হেডিং চ্যাপ্টারে, ঠিক আছে। এবার গ্রুপ থিওরি 2 এর মধ্যে তোদের কি কি পার্ট আছে আর লিনিয়ার অ্যালজেব্রা 2 এর মধ্যে তোদের কি কি পার্ট আছে। তোদের গ্রুপ থিওরি 2 এর মধ্যে বেসিক্যালি তিনখানা পার্ট আছে। নাম্বার 1 হচ্ছে অটোমরফিজম অফ আ গ্রুপ। আগে খালি সিলেবাসটা একটু মেনশন করে নে, তারপর আমি সব বলছি, চিন্তা নেই। অটোমরফিজম অফ আ গ্রুপ, এটা তোদের চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস। ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস। এবার এই ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস এই চ্যাপ্টারটার মধ্যে টোটাল দুটো পার্ট। একটা হচ্ছে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট আর একটা হচ্ছে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। এবার কেন এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, কেন ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, যখন আমি চ্যাপ্টারটা করাবো পুরো ডিটেলসে বুঝে যাবি। আগে খালি নামগুলো লিখে রাখ। এটা সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারের মেইনলি দুটো পার্ট। এটা হচ্ছে ফার্স্ট পার্ট এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। ওকে, এবার হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে তোদের ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ। এবার এই ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপটা তোদের ফুল সিলেবাস মানে মেনশন করা নেই তোদের সিলেবাসে, খালি সিলেবাসে তিনটে টপিক মেনশন করা আছে এখান থেকে। ফার্স্ট টপিক কি? ফার্স্ট টপিক হচ্ছে, আচ্ছা ফার্স্ট টপিকের নাম জানার আগে আমাকে একটা কথা বলতো, তোরা সেকেন্ড সেমিস্টারে তো গ্রুপ পড়েছিলি, একটু রেসপন্স করবি। সেকেন্ড সেমিস্টারে তোরা গ্রুপ পড়েছিলি, তো গ্রুপে তোরা এরকম বলে কোনো থিওরেম পড়েছিলি? ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলে কোনো থিওরেম পড়েছিলি? একটু মনে করার চেষ্টা করতো। আমি জানি 1 বছর আগে পড়েছিলি, তো বল ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলে কোনো থিওরেম পড়েছিলি? হ্যাঁ স্যার। কি ছিল রে বাবা ল্যাগ্রাঞ্জেস থিওরেমের দাবিটা কি ছিল? দেখ বাবা, আজকে ফার্স্ট ক্লাস ইন্ট্রোডাকশন ক্লাস, ঠিক আছে, আজকে আমি বেশি টপিকে ঢুকবো না, আজকে কিন্তু পুরনো জিনিস নিয়ে কথাবার্তা হবে। তো তোরা একটু রেসপন্স কর। তো ল্যাগ্রাঞ্জেস থিওরেমের দাবি কি ছিল বলতে পারি বাবা? কি ছিল? জি যদি একটা গ্রুপ হয় আর জি এর একটা সাবগ্রুপ হচ্ছে এইচ, তাহলে এবার বল কি ছিল? জি একটা গ্রুপ, এইচ হচ্ছে সাবগ্রুপ। কি ছিল? সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, তাই তো? অর্ডার অফ এইচ মাস্ট ডিভাইডস অর্ডার অফ জি। মনে পড়লো? সাবগ্রুপের অর্ডারটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, এক সেন্টেন্সে কথা, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু ল্যাগ্রাঞ্জেস থিওরেম। এর যে কনভার্সটা সেটা তোদের সিলেবাসে আছে, যেটা তোরা এখনো পর্যন্ত পড়িসনি। তাহলে নাম্বার 1 হচ্ছে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেম। কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেম, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। নেক্সট 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কচিস থিওরেম, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম। 1 মিনিট। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ। এই হচ্ছে তোদের গ্রুপ থিওরি 2 এর সিলেবাস। এটা হচ্ছে তোদের গ্রুপ থিওরি 2 এর সিলেবাস। তিনটে টপিক আছে, অটোমরফিজম অফ আ গ্রুপ, ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপ আর ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপের মধ্যে এই তিনটে টপিক। এই হচ্ছে তোদের। কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা দাঁড়া 1 মিনিট। দেখ তো এবার ঠিক আছে?
হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা। তো এই তিনটে টপিক হচ্ছে তোদের গ্রুপ থিওরি 2 এর সিলেবাস। এবার এই টপিকগুলো তোরা কোনটা থেকে পড়বি সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সেগুলো আমি বলে দিচ্ছি। অটোমরফিজম অফ আ গ্রুপ, এইটা পড়ার জন্য দুখানা বই আছে। ফার্স্ট হচ্ছে তোদের সেকেন্ড সেমিস্টারের এসকে মাপা হায়ার অ্যালজেব্রা, ঠিক আছে? মাপার বইতে অটোমরফিজম অফ আ গ্রুপ, গ্রুপ যেখানে আছে দেখবি নতুন বই, যেদের নতুন বই এক্সারসাইজ 17, ঠিক আছে? এক্সারসাইজ 17 এ হচ্ছে অটোমরফিজম অফ গ্রুপ মেনশন করা, এখান থেকেও পড়বো। প্লাস তোদের আরেকটা বই আমি বলে দিয়েছি, আর ভট্টাচার্য, রনেন ভট্টাচার্যের একটা বই আমি বলে দিয়েছি, সেখান থেকেও আমি অটোমরফিজমটা পড়বো। কারণ ওই রনেন ভট্টাচার্যের বইতে অটোমরফিজমের উপর বেশ কয়েকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, অনেকগুলো ওয়ার্কড আউট এক্সাম্পল আছে, ঠিক আছে? তার জন্য এই বই চ্যাপ্টারটা এই দুটো বই থেকে হবে। নেক্সট, ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস। ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস আমরা মেইনলি করব যে দুটো বই থেকে। ফার্স্ট হচ্ছে রনেন ভট্টাচার্যের বই থেকে করব, কারণ ওই বইটা বিখ্যাত ওয়ার্কড আউট এক্সাম্পলের জন্য। আর নেক্সট আরেকটা যে বই থেকে করব, সেই বইয়ের পিডিএফটা আমি ওদের পাঠিয়ে দিয়েছিলাম, একটু মনে করে দেখ তো গ্রুপে। ফান্ডামেন্টাল অফ লিনিয়ার অ্যালজেব্রা এমএমএস বলে একটা বই পাঠিয়েছিলাম, মালিক মোডারসন সেন, দেখ একটা পিডিএফ পাঠিয়েছিলাম গ্রুপে। তো ওই বই থেকে ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস সেটা করবো, মানে এই দুটো বই করলে হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি এই যে ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপটা আছে, এই ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ এই পার্টটা আমরা করব হচ্ছে দুটো বই থেকে। ফার্স্ট হচ্ছে আর ভট্টাচার্য, কারণ এই আর ভট্টাচার্যের বইতে এই পুরো পার্টটা টোটাল করা আছে। আর প্লাস আর একটা বই পাঠিয়েছিলাম, একটু মনে করে দেখ, এম কে সেনের একটা হায়ার অ্যালজেব্রার বইয়ের পিডিএফ মানে ছবি পাঠিয়েছিলাম, এম কে সেন। তো সেই বই মানে মেন যেগুলো প্রথমে লিখছি এগুলো হচ্ছে মেন বুক, আর যেগুলো আমি নিচে নিচে লিখছি এগুলো কিন্তু সাইড নলেজের জন্য, যারা আরো বেশি পড়তে চাও তাদের জন্য। বইয়ের নাম বলে দিলাম। এবং সর্বোপরি যেটা থাকবে, এই টোটাল টপিকটার জন্য আমার নোটটাকে ফলো করতে হবে। আমি লিখে দিচ্ছি ফলো মাই নোট, আবার নালে বলবি দাদা বলেছে নিজের নোট ফলো করতে না। সবার প্রথম আমার নোট ফলো করবে, কারণ আমি যা নোট করাবো সব এখান থেকেই, মানে এই যে বইয়ের নামগুলো বললাম সেখান থেকেই যেটুকু যেটুকু লাগবে সব কাটছাট করে আমার নোটটা বানানো। আমার নোটটা পড়লে বাকিগুলো আর পড়ার দরকার নেই। এবার কেউ যদি এক্সট্রা পড়তে চাও, জানতে চাও, তার জন্য এই বইগুলো পড়বে, তোমাদের টপিক কভার হয়ে যাবে, ঠিক আছে? কারোর কোনো দাবি আছে? রেসপন্স কর। স্যার একটু সরবেন? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এটা তো গেল গ্রুপ থিওরি 2। আমি লিনিয়ার অ্যালজেব্রা 2 এর সিলেবাসটা তোদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো হেডিং করে নে লিনিয়ার অ্যালজেব্রা 2 এর সিলেবাস। লিনিয়ার অ্যালজেব্রা 2 এটাতে তোদের 5খানা চ্যাপ্টার আছে। নাম্বার 1 ইনার প্রোডাক্ট স্পেস, নাম্বার 1 ইনার প্রোডাক্ট স্পেস, এটা হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 হচ্ছে বাইলিনিয়ার ফর্ম, চ্যাপ্টার 3 হচ্ছে ডায়াগোনালাইজেশন, ওকে। চ্যাপ্টার 4 হচ্ছে ডুয়াল স্পেস এন্ড ডুয়াল বেসিস, ডুয়াল স্পেস এন্ড ডুয়াল বেসিস। এন্ড 5 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, ক্যানোনিক্যাল ফর্ম ব্র্যাকেটে, এখানে এই ক্যানোনিক্যাল ফর্মে দুটো পার্ট আছে, দুটো পার্ট। একটা হচ্ছে রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম এন্ড একটা হচ্ছে জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম। এই দুটোই তোদের সিলেবাসে আছে। ক্যানোনিক্যাল ফর্মের জন্য দুটো পার্টই আছে, একটা রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম, একটা জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম। এই 5টা চ্যাপ্টার তোদের লিনিয়ার অ্যালজেব্রা 2 এর সিলেবাস। এবার এই চ্যাপ্টারগুলো আমি কোন বই থেকে পড়বো? দেখ, এই যে ইনার প্রোডাক্ট স্পেস, এই চ্যাপ্টারটা পড়ার জন্য দেখ প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পড়বো কিন্তু আর ভট্টাচার্যের বই থেকে, কারণ প্রত্যেকটা জিনিস ওর মধ্যে করা আছে। এবার এই বইটা ছাড়াও আর যে বইটা আমরা ফলো করব সেটা বলছি, ইনার প্রোডাক্ট স্পেসের জন্য হায়ার অ্যালজেব্রা এসকে মাপা। যদি কারোর হাতের সামনে এসকে মাপা থাকে তারা বইটা খুলে দেখ, লাস্টে বইয়ের শেষে ভেক্টর স্পেস আছে। যদি চ্যাপ্টারের যে ইন্ডেক্সের শেষে ভেক্টর স্পেস আছে, ওই ভেক্টর স্পেস ফের ইউক্লিডিয়ান স্পেস বলে দেখ একটা চ্যাপ্টার মেনশন করা আছে, একটু দেখবি। ইউক্লিডিয়ান স্পেস বলে একটা চ্যাপ্টার দেখ মেনশন করা আছে। কারোর হাতের সামনে বই থাকলে একটু দেখ তো, দেখতে পাচ্ছিস কিনা? এসকে মাপায় ইউক্লিডিয়ান স্পেস বলে একটা চ্যাপ্টার মেনশন করা আছে। ওই চ্যাপ্টারটাই
ওই চ্যাপ্টারটাই হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস। এবার এখানে একটা কনসেপচুয়ালি একটা গ্যাপ আছে, মাপার বইতে কনসেপচুয়ালি একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? দেখ, ইনার প্রোডাক্ট স্পেস আর ইউক্লিডিয়ান স্পেস সেম নয়, ঠিক আছে? মানে যদি আমি যখন চ্যাপ্টারটা পড়াবো তখন জানতে পারবি ইউক্লিডিয়ান স্পেস বেসিক্যালি একটা সাবস্পেস অফ ইনার প্রোডাক্ট স্পেস। ইনার প্রোডাক্ট স্পেসটা সবচেয়ে উপরে, তার মধ্যে একটা সাবস্পেস হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস, ঠিক আছে? যখন আমি চ্যাপ্টারটা পড়াবো এই কনফিউশনটা আমি ক্লিয়ার করে দেবো। এবার এটা হচ্ছে আমাদের মাপার ফার্স্ট চ্যাপ্টার। নেক্সট বাইলিনিয়ার ফর্ম। এই বাইলিনিয়ার ফর্ম চ্যাপ্টারটা অনেকটা ইজি। কেন ইজি? এখান থেকে দেখ তোর নর্মাল থিওরি প্রশ্ন থাকে, আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর, মানে এটা একদম ধরে রাখতে পারিস ট্রিভিয়াল সলিউশন, প্রত্যেক বছর এখান থেকে একটা 5 মার্কসের অঙ্ক দেয় প্রত্যেক বছর। এবার কি এরকম টাইপের অঙ্ক দেয় তোদের একটু বোঝানোর চেষ্টা করি, দেখবি একদম ইজি। তোরা আমায় বল ফার্স্ট সেমিস্টারে তোদের স্যার পড়িয়েছিলেন, সমীর স্যার বোধহয় পড়িয়েছিলেন, ম্যাট্রিক্স পড়িয়েছিলেন না সমীর স্যার? একটু রেসপন্স কর। ম্যাট্রিক্স তোরা কি পড়েছিলি? আমি একদম প্রথম থেকে আসছি না, ওই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ওগুলো তো বেসিক চ্যাপ্টার ছিল। তারপর পড়েছিলি র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স, ইন্ডেক্স অফ আ ম্যাট্রিক্স, সিগনেচার অফ আ ম্যাট্রিক্স, এগুলো পড়েছিলি? দেখ তো টার্মগুলো, র্যাঙ্ক, সিগনেচার, ইন্ডেক্স, এগুলো পড়েছিলি? বাবা সাইলেন্ট থাকিস না, একটু রেসপন্স কর। আমি কিছু ধরবো না, চিন্তা নেই, আমি খালি মনে করাচ্ছি নামগুলো একটু। এবার এরকম কিছু ম্যাট্রিক্স পড়েছিলি? দেখ তো রো রিডিউসড ম্যাট্রিক্স, মানে এচেলন ম্যাট্রিক্স বা রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স, এগুলো পড়েছিলি? হ্যাঁ স্যার। এবার বলতো তোদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকতো, ধরে নে 3x3 একটা ম্যাট্রিক্স আছে, তুই এখান থেকে ম্যাট্রিক্সটার আর আর ইএফ বার করবি, মানে রো রিডিউসড এচেলন ফর্ম বার করবি। তো তোরা কিভাবে বার করতিস? জাস্ট কি করতিস, এই যে বেসিস ম্যাট্রিক্সটা, গিভেন ম্যাট্রিক্সটা, তারপর কি করে তোরা রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স বার করতিস বা ইচেলন ম্যাট্রিক্স বার করতিস, একটু মনে পড়ে? স্যার আমরা অপারেশন দিয়ে সেটাকে অপারেশন করতিস, কি অপারেশন করতিস সেটাই আমি জানতে চাইছি। অপারেশন শুধু রো না কলমও হতো? শুধু রো স্যার। শুধু রো, আচ্ছা, এলিমেন্টারি রো অপারেশন। এবার যখন তোরা ডিটারমিনেন্ট পড়েছিলি, একটু মনে কর ক্লাস 12-এ, তোরা ডিটারমিনেন্টের সিম্পলেস্ট ফর্ম পাওয়ার জন্য এলিমেন্টারি রো অপারেশন আর এলিমেন্টারি কলাম অপারেশন করেছিলি না? একটু মনে পড়ে দেখ তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমাদের এই চ্যাপ্টারটায় একটা নতুন অপারেশন আমরা শিখবো, সেটা হচ্ছে কনগ্রুয়েন্স অপারেশন। একটু ধৈর্য ধরবি, আমি খালি নামগুলো বলে বেরিয়ে যাচ্ছি, যখন চ্যাপ্টার শেখাবো সব বলে দেবো। আমরা নতুন একটা অপারেশন শিখবো, কার রেসপেক্টে? রো অপারেশন আর কলাম অপারেশনের রেসপেক্টে। মানে রো অপারেশন আর কলাম অপারেশন যদি একটা পার্টিকুলার ম্যানারে হয়, কি সেই পার্টিকুলার ম্যানারে আমি আসবো, তখন সেই অপারেশনটাকে বলা হয় কনগ্রুয়েন্স অপারেশন। এই কনগ্রুয়েন্স অপারেশন অ্যাপ্লাই করে আমাদের একটা অঙ্ক থাকবে 5 মার্কসের। কি? আমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কনভার্ট করব একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে। আবার বলছি, আমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, কোয়েশ্চেনই দিয়ে দেবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কনভার্ট করব একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে বাই এলিমেন্টারি রো অপারেশন অ্যান্ড এলিমেন্টারি কলাম অপারেশন। তো এই কাজটা কি খুব টাফ না খুব ইজি? তোরা তো করে এসেছিস, বল। সো ইজি। ইজি। এই ইজি জিনিসের জন্য তোকে পরীক্ষায় 5 মার্কস দেবে, এবং এই অঙ্কটা প্রত্যেক বছর আসে। এবার এটা হচ্ছে মাপার যে চ্যাপ্টারটা, একটু দেখ ভেক্টর স্পেসে লেখা আছে, এই একটা চ্যাপ্টার রিয়েল কোয়াড্রেটিক ফর্ম বলে দেখ একটা চ্যাপ্টার লেখা আছে, একটু দেখে নে। হ্যাঁ স্যার। আছে রিয়েল কোয়াড্রেটিক ফর্ম, কিন্তু এই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা সেম নয়। বাইলিনিয়ার ফর্ম যদি 100% একটা চ্যাপ্টার হয়, বাইলিনিয়ার ফর্ম যদি 100% একটা চ্যাপ্টার হয়, তাহলে এই রিয়েল কোয়াড্রেটিক ফর্মটা হচ্ছে 10%। মানে এই চ্যাপ্টারের যে 5 নম্বরের অঙ্কটা, সেটা আমরা করব মাপা থেকে। এই চ্যাপ্টারের যে 5 মার্কসের অঙ্কটা, সেটা মাপার বইয়ে দুর্দান্ত দেওয়া আছে, ওইখানে রনেন ভট্টাচার্য হার মেরে যাবে। তো মাপার বই থেকে আমরা ওই 5 মার্কসের অঙ্কটা করব, বাকি অল ওভার যে টোটাল কনসেপ্ট, তার জন্য রনেন ভট্টাচার্য আর আমার নোট পড়লেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, চল এবার আমি আসছি ডায়াগোনালাইজেশন। এই চ্যাপ্টারটা ধরে রাখতে পারিস লিনিয়ার অ্যালজেব্রার হার্ট, কারণ এর উপর বেস করে প্রত্যেকটা চ্যাপ্টার রিলেট করে। তো এই যে ডায়াগোনালাইজেশন, দেখ নামের মধ্যে তোর একটা হালকা জিনিস পাচ্ছিস যে আমাকে ডায়াগোনাল কিছু নিয়ে আলোচনা করতে বলছে। এবার বলতো ডায়াগোনাল এই ওয়ার্ডটা তোরা কোন পার্টিকুলার ম্যাট্রিক মানে জিনিসের সঙ্গে তোরা কম্পেয়ার করিস? ডায়াগোনাল এই ওয়ার্ডটা তোরা কোথায় শুনেছিলি ফার্স্ট? একটু মনে কর ক্লাস 12-এ ম্যাট্রিক্সে। বাবা আইডেন্টি না, যে কোনো ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা পড়েছিলাম। তাহলে এই ডায়াগোনালাইজেশন মানে দেখ একটা আইডিয়া পাবি, যে কোনো একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য এগিয়ে যেতে হবে।
সেই কাজটাই করলি না বাবা একটু আগে, যে রিয়েল কোয়াড্রেটিক ফর্ম বললাম, যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমি ডায়াগোনাল ম্যাট্রিক্সে নিয়ে গেলাম না, ওটা একটা পার্টিকুলার ম্যাটার। আর এই চ্যাপ্টারটা হচ্ছে তোকে একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল কিনা সেটা তোকে চেক করতে দেবে। এখানে থেকেও একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনে তোকে বলেও দিলাম, মানে তোকে একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, বলবে ডায়াগোনালাইজ দ্য ফলোইং ম্যাট্রিক্স, এরকম একটা 5 মার্কস কোয়েশ্চেন তোর পরীক্ষায় আসবেই। এই চ্যাপ্টারটা দেখ ডায়াগোনালাইজেশন বলে এই চ্যাপ্টারটা তোদের মাপার বইতে আছে, ঠিক আছে? অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা আমরা মাপার বই থেকে করব, ঠিক আছে? দেখে নে একটু, দেখতো বাবা ডায়াগোনালাইজেশন এই চ্যাপ্টারটা মাপার বইতে আছে কিনা, থাকা উচিত। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছে। এবার এই যে দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার কিন্তু মাপার বইতে নেই। এই যে দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার কিন্তু মাপার বইতে নেই, ঠিক আছে? এই দুটো মানে এই লাস্ট চ্যাপ্টারটা তো বেসিক্যালি এমএসসি চ্যাপ্টারই, এই দুটো চ্যাপ্টারই হচ্ছে এমএসসির কনসেপ্ট দিয়ে। ভয়ের কিছু নেই, এমএসসি মানেই ভয় পেয়ে যাস না, একদম জালি চ্যাপ্টার, কিচ্ছু নেই। তোরা আমাকে একটা কথা বল, এই দেখ চ্যাপ্টার 4 এর নামটার মধ্যে তোরা আইডিয়া পাবে, এই যে এইটা ভুলে যা, ডুয়াল বেসিস আপাতত ভুলে যা, ডুয়াল স্পেস। এবার বলতো এই যে স্পেস, এই ওয়ার্ডটা তোরা কোন পার্টে পড়েছিলি? ম্যাথমেটিক্সে তো অনেকগুলো টপিক, রিয়েল অ্যানালিসিস আছে, অ্যালজেব্রা আছে, কোন জায়গায় তোরা স্পেস বলে প্রথম ওয়ার্ডটা পড়েছিলি? ভেক্টর স্পেস। তাহলে এবার এই যে ডুয়াল স্পেসটা না, ডুয়াল স্পেস হচ্ছে ভেক্টর স্পেসের বড় ভাই। আমরা যেমন ভেক্টর স্পেসটাকে পড়েছিলাম, সেরকম ভেক্টর স্পেস যদি ছোট ভাই হয়, এবার আমরা তার বড় ভাইয়ের কাছে যাব, সেটা হচ্ছে ডুয়াল স্পেস। মানে ডুয়াল স্পেস পড়তে গেলে আমাকে ভেক্টর স্পেসের বেসিক কতগুলো নোটেশন জানতে হবে। কি কি? যে ভেক্টর স্পেস কাকে বলে, মানে ভেক্টর স্পেস কাকে বলে, ধর 10খানা প্রপার্টি ছিল, ওই 10খানা প্রপার্টি যদি স্যাটিসফাই করে, তখন আমি কোনো একটা পার্টিকুলার স্পেসকে বলতাম ভেক্টর স্পেস। পার্টিকুলার ডেফিনেশন লেখা আছে, তো আমি ডেফিনেশনে আসবো। তারপর ধর বেসিস কি, ডাইমেনশন কি, তারপর ধর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস কি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস কি, এই যে বেসিক বেসিক টার্মগুলো, এই টার্মগুলো নিয়ে আমার কিন্তু এই ডুয়াল স্পেস চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আর কিচ্ছুটি নেই। খালি এইটুকু মাথায় রাখ, আমি খালি ভেক্টর স্পেসে ছিলাম ভিতে, আমি তার হায়ার ডাইমেনশনে যাওয়ার চেষ্টা করব এই চ্যাপ্টারটা। আর লাস্টেরটা ক্যানোনিক্যাল ফর্ম, এটা পুরোপুরি এমএসসি টপিক। যদি কেউ এমএসসিতে, বর্তমানে এমএসসি সিলেবাসটা চেঞ্জ হয়েছে, যেহেতু এবছর থেকে, মানে সরি আগের বছর থেকে এমএসসি সিলেবাস চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো আমাদের সময় আমরা যখন এমএসসি পড়েছি, তো এই ক্যানোনিক্যাল ফর্ম চ্যাপ্টারটা ছিল। চ্যাপ্টারটা কি, কোনো একটা ম্যাট্রিক্স, তাকে মনে ধর তোকে একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, পুরোপুরি ম্যাট্রিক্সের খেলা, একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, দিয়ে বলবে কনভার্ট দিস ম্যাট্রিক্স ইনটু জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম বা ইনটু রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম। মানে এখান থেকে পরিষ্কার একটা 5 মার্কস কোশ্চেন। তাহলে দেখ তোরা কিন্তু এখান থেকে অলরেডি পেয়ে গেলি, এই একটা 5 মার্কস, এই একটা 5 মার্কস, এই একটা 5 মার্কস, মানে 15 নাম্বার ছাপা। তাহলে এবার তোরা বল, 5th সেমিস্টারে তোদের মনে হতে পারে কত টাফ টাফ টপিক আছে, একবারও এখান থেকে মনে হচ্ছে কিছু টাফ জিনিস আছে? ইনার প্রোডাক্ট স্পেস সবচেয়ে ইজি চ্যাপ্টার, মানে যদি কেউ যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, তার কাছে ইনার প্রোডাক্ট স্পেসটা এভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার তোরা পড়ছিস 5th সেম ম্যাথমেটিক্যাল অনার্স, তো তোরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারিস, সেইটুকু তো আশা আমি সবার কাছে রাখতে পারি। কি হ্যাঁ কি না রেসপন্স কর, যোগ বিয়োগ গুণ ভাগ তো করতে পারিস? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। তাহলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে, কিচ্ছু নেই, একদম জালি সিলেবাস। কিন্তু সবার আগে বলি, আমি চ্যাপ্টারের নামগুলো বললাম, কিন্তু আমার নোটটা পড়তে ভুলে যাস না, তাহলে কিন্তু মেইন সোর্সটাই বাদ চলে যাবে, ঠিক আছে? চল, এই গেল তোদের সিলেবাস। এবার সিলেবাস নিয়ে কারোর কোনো বক্তব্য আছে, বলতে পারিস। ভাই এই দুটো দেখ, 5টা চ্যাপ্টারের জন্য এই বইটা আছে, ঠিক আছে? এই বইটা করতেই হবে, এই বইয়ের মধ্যে সব লেখা আছে। তুই যদি বইয়ের ইন্ডেক্সটা দেখিস, সব চ্যাপ্টার পেয়ে যাবি। তারপরে তো আমার নোটস আছে, কারণ এই বইয়ের জন্য ভালো দেশি রাইটার নেই, তোকে বিদেশি রাইটার পড়তে হবে। এবার তুই যদি বিদেশি রাইটারের বই পড়তে ইন্টারেস্টেড হোস, কেউ হোস, আমাকে মেসেজ করবে, আমি বইয়ের নাম বলে দেবো। এই দুটো চ্যাপ্টার সেই বইয়ে করা আছে, ঠিক আছে? চল, এই গেল তোকে সবকিছু মিলিয়ে CC12। বাবা এই পুরোটা মিলে সবাই CC12 হলো, মানে 65 মার্কস হলো সবে। যেদিন ডিএসসি পেপার আমি স্টার্ট করব, আমি তার সিলেবাস তোদের বলে দেবো, পুরো ক্লিয়ার করে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? চল স্যার, কোন চ্যাপ্টারে কত নাম্বার থাকবে সেটা একটু বলে দিলে ভালো। বাবা সেটা আমি বলে দেবো, আস্তে আস্তে আমি এগোতে থাকি, সব বলে দেবো, চিন্তা নেই। আপাতত আগে চ্যাপ্টারের নামগুলো শুনলি, প্রথমে যদি নাম্বার বলে যাদের বলবি আচ্ছা এই চ্যাপ্টারে কম নাম্বার, তাহলে এটা একটু লাস্টে বলবো। তো ওই জায়গাটা আমি আপাতত যাইছি না, আপাতত সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করার, চ্যাপ্টারগুলোকে আমি ঠিক বলে দেবো যে কোন পার্ট থেকে কত নাম্বার দেবে, কিভাবে কোয়েশ্চেন হবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, আমি আজকে স্টার্ট করছি এই চ্যাপ্টারটা, ওকে? আমি গ্রুপ থিওরি 2 দিয়েই ক্লাস স্টার্ট করছি। আমি চ্যাপ্টার 1 অটোমরফিজম অফ আ গ্রুপ দিয়ে আমি আজকে ক্লাস স্টার্ট করছি। দেখ, তাহলে হেডিং করছি অটোমরফিজম অফ আ গ্রুপ।
এবার দেখ চ্যাপ্টারের নামটা কি সেটুকু ওকে ভালো করে লক্ষ্য কর, অটোমরফিজম। এবার তোরা আমায় বলতো অটোমরফিজম এই নামটা শোনার সঙ্গে সঙ্গে তোদের মাথায় মানে যে কোনো স্টুডেন্ট তার মাথায় কি আসবে? অটোমরফিজম, আমি নামটা বারবার বলছি, অটোমরফিজম এই নামটা শোনার মাধ্যমেই দেখ গ্রুপ থিওরি 2 পড়ছি, তাহলে কার অটোমরফিজম নিয়ে কথাবার্তা বলবো? একটা গ্রুপের অটোমরফিজম নিয়ে কথাবার্তা বলবো। অটোমরফিজম, গ্রুপের ক্ষেত্রে অটোমরফিজম এই ওয়ার্ডটা শুনলে তোদের প্রত্যেকের মাথায় কোন নামটা আসে একটু ভাবতো। এমন কোনো পার্টিকুলার নাম শুনেছিলি যার পিছনে মানে যার নামের শেষে মরফিজম বলে কোনো ওয়ার্ড ছিল? তার মানে আমি বলতে পারি এই অটোমরফিজম যদি আমি নামটা শুনি আমার মাথায় একটা কোনোভাবে আইডিয়া আসতে পারে, হতে পারে দেয়ার ইজ আ চান্স টু যে অটোমরফিজমের সঙ্গে এই যে হোমোমরফিজমটা আছে আর এই যে আইসোমরফিজমটা আছে এই দুটো টার্মকে আমি রিলেট করতে কোনোভাবে হয়তো পারি, এরকম কি আমি ভাবতে পারি? বাবা একটু রেসপন্স করতো। নামের মিলটা দেখ, মরফিজম মরফিজম মরফিজম, তার মানে এখানে একটা চান্স আছে যে অটোমরফিজম জিনিসটা কি এখন আমাদের কাছে ধোঁয়াশা, কিছুই জানি না, কিন্তু আমি হোমোমরফিজম আর আইসোমরফিজম সম্বন্ধে হালকা আইডিয়া জানি, অন্তত আমি ডেফিনেশন জানি। বর্তমানে ভুলে গিয়ে থাকতে পারি কিন্তু ডেফিনেশনটা আমি জানি। তাহলে আমি চেষ্টা করি না যাতে এটাকে ডিরেক্টলি ডেফিনেশন মুখস্থ না করে এই দুটোর রেসপেক্টে যদি আমি অটোমরফিজমটাকে ডিফাইন করতে পারি তাহলে কি ভালো হবে? হ্যাঁ কি না একটু বলতো। তোরা কি চাস আমি ডাইরেক্ট এই অটোমরফিজমের ডেফিনেশনটা লিখে দেবো, না এই হোমোমরফিজম আর আইসোমরফিজমের সাহায্যে আমি অটোমরফিজমটাকে তৈরি করবো? তোরা কি চাস বল? দুটোর হেল্প নিয়ে। তাহলে এবার হেল্পটা কি করে নিচ্ছি ভালো করে দেখ। এই দুটোর হেল্প নিয়ে আমাকে আসতে গেলে না আমাকে একদম গ্রুপের নিচ থেকে শুরু করতে হবে। গ্রুপের নিচ থেকে মানে যেদিন থেকে তোরা গ্রুপ থিওরি 2 পড়া স্টার্ট করেছিলি। এবার দেখ পুরোটা তো বলা পসিবল নয়, জাস্ট আমি যেটুকু ইম্পর্টেন্ট জাস্ট ডেফিনেশনগুলো বলে বেরিয়ে যাচ্ছি, তোরা একবার জাস্ট চোখটা বুলি নিবি তাহলেই হয়ে যাবে। মেন লাগবে আমার এই দুটো জিনিসই, আগে জাস্ট টার্মগুলো একবার ডিভিশন করছি। তো প্রথমে বল, আমি একদম আজকে খালি ডিসকাস করবো, আজকে নতুন বেশি কিছু হবে না, চিন্তা নেই। গ্রুপ, তোরা ফার্স্ট পড়েছিলি গ্রুপ সেম টুডে, তো গ্রুপের ডেফিনেশনটা আমাকে কেউ বলতে পারবি? কারণ এই গ্রুপের ডেফিনেশন তোদের এই চ্যাপ্টারে সব জায়গায় কাজে লাগবে। গ্রুপের ডেফিনেশন বল রাকেশ, বল। Let A be a non-empty set, then আচ্ছা আমি জি ধরছি, লেট জি বি আর নন এমটি, জি বি আর কি নন এমটি সেট, তাহলে লিখছি লেট জি বি আর নন এমটি সেট। তারপর there be a operation, বল, তুই বাংলায় বল, আমাকে ইংলিশ ডেফিনেশন দরকার, তোকে মানেটা বোঝালেই যাবে। জি একটা নন এমটি সেট, এবার বল কি করব? এরপর অপারেশন করতে হবে, একটা বাইনারি অপারেশন ডিফাইন করতে হবে। তাহলে নট আমি একটা বাইনারি অপারেশন ডিফাইন করে দিলাম। এবার বল, এবার কাকে গ্রুপ দাবি করব আমি? G আর বাইনারি অপারেশন, জি নটকে একসঙ্গে আমি গ্রুপ দাবি করব। হ্যাঁ এবার এটা গ্রুপ কখন হয়, মানে জি নটটাকে আমি গ্রুপ বলবো কখন? কটা প্রপার্টি স্যাটিসফাই করলে বল? চারটে। তাহলে নাম্বার 1 কি ছিল একটু বল, মনে করার চেষ্টা কর একটু আস্তে আস্তে। নাম্বার 1 কি ছিল? ক্লোজ, দাঁড়া বাবা আস্তে আস্তে আসি। নাম্বার 1 ছিল ক্লোজার প্রপার্টি। তো ক্লোজার প্রপার্টিটা কি ছিল একটু মনে করতো, এরকম ছিল ফর অল a, b belongs to G, a composition b belongs to G। নেক্সট ছিল অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি কি ছিল? ফর অল a, b, c belongs to G, আমি দাবি করতে পারি এটা a composition b composition c this equals to 1 minute sorry a composition b composition c। মনে করে দেখ এগুলো কিন্তু বেসিক জিনিস, আমি বেসিক জিনিস থেকে ঢুকছি একদম, এগুলো সবাই জানা। 3 নম্বর প্রপার্টি কি ছিল বলতো, নতুনরা বলতো, শুভদীপ বাগ বল 3 নম্বর প্রপার্টি কি ছিল? ক্লোজার অ্যাসোসিয়েটিভ হয়ে গেল, নেক্সট কি? Same first. ইনভার্স আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি কি ছিল? ফর অল a belongs to G, a composition eg this equals to eg composition a equals to কি এ, তো যেখানে আমি eg টাকে বলতাম আইডেন্টিটি এলিমেন্ট অফ দি গ্রুপ G। 4 নাম্বার প্রপার্টি কি ছিল? ইনভার্স, existence of inverse, তার মানে কি ছিল? ফর অল a belongs to G sorry composition there exists b belongs to G such that a composition b equals to b composition a equals to identity। তাহলে আমি বলতাম b equals to a inverse, তাই তো? হ্যাঁ yes sir,
ঠিক তো? আচ্ছা ইনভার্সের ক্ষেত্রে কি ফর অল হতো? স্যার ফরলটা হবে না। একটু মনে করে দেখ, সমীর স্যার এভাবেই পড়িয়েছিলেন, ফর অলটা এভাবে লিখে এভাবে কেটেছিলেন, কেটে এভাবে অ্যারো, দাঁড়া এক মিনিট বাবা, কোথায় গেল? সরি, কেটে এভাবে লিখেছিলেন ফর ইচ, যে এটা ভুল হয় আমাদের, প্রথম তিনটে ফর অল, ইনভার্স কিন্তু ফর অল নয়, ফর ইচ এ বিলংস টু জি। তাহলে এই জায়গাটা আমি কাটলাম, দাঁড়া 1 মিনিট বাবা। তাহলে 4 নম্বর প্রপার্টি আমার এটা ছিল, ফর ইচ এ বিলংস টু জি দেয়ার এক্সিস্ট বি বিলংস টু জি সাচ দ্যাট, এটা তখন আমি বলতাম বি ইকুয়ালস টু এ ইনভার্স। এবার এই চারটে প্রপার্টি যদি কেউ স্যাটিসফাই করে তখন হয় গ্রুপ, এবং ইন অ্যাডিশন উইথ যদি কেউ এই প্রপার্টিটা স্যাটিসফাই করে দেয়, ফর অল এ বি বিলংস টু জি এ কম্পোজিশন বি ইকুয়ালস টু বি কম্পোজিশন এ, তার মানে এটা কি আমার কমিউটেটিভ প্রপার্টি, তখন আমি গ্রুপটাকে কি বলতাম? কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবেলিয়ান গ্রুপ। তো এই জিনিসটা তোদের কাছে ক্লিয়ার, আশা করা যায় না কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার তাহলে তোরা গ্রুপ পড়লি, গ্রুপ পড়ার পর গ্রুপের অনেকগুলো তোরা থিওরেম পড়েছিস, অনেক অঙ্ক করেছিস, যে কোনো একটা বা একটা নন এমটি সেট দিয়ে দিত, তার সঙ্গে একটা বাইনারি কম্পোজিশন ডিফাইন করে দিত, চেক করতিস ওয়েদার ইট ইজ আ গ্রুপ অর নট, একটা 5 মার্কসের প্রশ্ন, তাই তো? কমন কোশ্চেন ছিল। বাহ, এবার গ্রুপের পর তোরা নেক্সট কোন টপিকটা পড়লি বাবা একটু মনে কর। গ্রুপের পর কোন টপিকটা এলি? গ্রুপের পর তোরা এলি দেখ সাবগ্রুপ। যেমন আমরা সেট পড়ার পর এসেছিলাম সাবসেট, তো তোরা গ্রুপ পড়ার পর এলি কিন্তু সাবগ্রুপ। তো সাবগ্রুপের ডেফিনেশনটা কারোর মনে আছে? আমার এক্সাক্ট ডেফিনেশন মাপার কোনো দরকার নেই, আমাকে জাস্ট ছবি দিয়ে বোঝালেই হবে, বা একটা এক্সাম্পল দিয়ে বোঝা তাহলেও হবে আমার। স্যার জি যদি একটা গ্রুপ হয় আর এ যদি সাবসেট অফ জি হয়, আর দাঁড়া বাবা, দাঁড়া, আস্তে আস্তে যাই। জি একটা গ্রুপ, তাহলে আমি ধরে নিচ্ছি এই হচ্ছে একটা বড় ঘর, এটা হচ্ছে জি। নে এবার কি বললি বলো? এইচ হচ্ছে সাবসেট অফ জি। এইচ ধরে নিচ্ছি সাবসেট অফ জি, আর এইচটা কি নরমাল সাবসেট? এইচটা কি নরমাল সাবসেট না নন এমটি সাবসেট? স্যার নন এমটি। নন এমটি ওয়ার্ডটা না বললে কিন্তু 1 মার্কস কাটা। জি গ্রুপ, এইচ হচ্ছে নন এমটি সাবসেট অফ জি। তাহলে আমি এর মধ্যে এইটুকু একটা জায়গা ধরে নিচ্ছি, এটা হচ্ছে এইচ, যেখানে এইচটা হচ্ছে সাবসেট অফ জি। কারোর অসুবিধা আছে দেখো? এবার বল, এইচটা সাবসেট অফ জি, এবার এইচটাকে আমি সাবগ্রুপ অফ জি কখন বলবো? এইচটা যদি নিচে একটা গ্রুপ হয়। এই যদি নিজে গ্রুপ হয়, একটু ক্লিয়ার কর বাবা, একটু অগোছালো লাগলো। তুই আমায় বল না জিটা আগে কি, আমাকে সেটা আগে বল। গ্রুপ। এবার গ্রুপ যখন তুই কোনো কম্পোজিশন ডিফাইন করেছিস বাবা, নাহলে তো গ্রুপ হবে না। কারণ গ্রুপ ডিফাইন করতে গেলে সবার আগে তোমাকে একটা বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন ডিফাইন করতে হয়। তা তুই যে বললি জি হচ্ছে একটা গ্রুপ, এখানে জি গ্রুপ কার সঙ্গে একটু ডিফাইন করে দে। নট নট। বাইনারি কম্পোজিশন নট। তাহলে ধরছি জি নটের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে। এবার এইচটা হচ্ছে জি এর একটা সাবসেট। এবার বল কখন আমি এইচ কে বলবো জি এর সাবগ্রুপ? যদি জি এর সঙ্গে এইচটা যদি নিচে একটা গ্রুপ হয় আন্ডার দ্য সেম বাইনারি কম্পোজিশন নট। এক্স্যাক্টলি, মানে মাদার সেটটা জি মানে বড় সেটটা যে বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে, ওই সেটের কোনো একটা সাবসেট যদি সেম বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে ফেলে, তখনই আমি এইচ নট কে বলবো জি নটের সাবগ্রুপ। কারো যদি প্রবলেম থাকে বল, আমি আরেকবার বলছি, জি হচ্ছে একটা গ্রুপ, তার মানে নিশ্চয়ই জির মধ্যে একটা বাইনারি অপারেশন ও বাইনারি কম্পোজিশন ডিফাইন করা আছে। তোরা বুঝতে পারছিস তো? তাহলে জি নটটা আমি ধরলাম গ্রুপ। এবার জি এর মধ্যে আমি একটা নন এমটি সাবসেট ধরছি এইচ। তাহলে জি যে বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করেছে, যদি এখানে ডটটা প্লাস হয় তাহলে এখানেও ডটটা প্লাস হবে, যদি এখানে নটটা মাল্টিপ্লিকেশন সাইন হয় তাহলে এখানেও নটটা কিন্তু মাল্টিপ্লিকেশন সাইনই হবে। মানে জিটা যে বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করেছে, এই নন এমটি সাবসেট অফ জিটা যদি সেই বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে ফেলে, তখন আমি এইচ নট কে বলবো জি নটের সাবগ্রুপ। ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। এবার আমরা কি সাবগ্রুপ এরকম বেসিক ডেফিনেশন দিয়ে দেখাতাম? মানে ধর আমাকে একটা জি দেওয়া আছে, একটা এইচ দেওয়া আছে, আমি কি এভাবে প্রুফ করতাম? নাম্বার 1, এইচটা হচ্ছে জি এর সাবসেট। 2 নাম্বার, তাহলে এবার জি তো বাইনারি অপারেশন ডিফাইন করা, তাহলে এইচ এর মধ্যেও সেই বাইনারি অপারেশন ডিফাইন করে আমি এইচ কে গ্রুপ দেখাবো। আমরা কি প্রুফগুলো এইভাবে করতাম? সাবগ্রুপের প্রুফগুলো একটু মনে করতো? না স্যার। তা কিভাবে করতাম? তার জন্য আমি কোন রেজাল্টের হেল্প নিতাম একটু বলা হয়?
স্যার জি থেকে একটা এলিমেন্ট নিতাম আর এইচ থেকে একটা এলিমেন্ট নিয়ে যদি মানে এইচ থেকে এলিমেন্টটা যদি স্মল এইচ হয় তাহলে আর জি থেকে এলিমেন্টটা যদি স্মল এ হয় তাহলে এইচ এ এইচ ইনভার্স সেটা যদি এইচ এ বিলং করে তাহলে বলতাম যে এইচটা সাব। বাবা তুই সাবগ্রুপ আর নরমাল সাবগ্রুপ ভুলে ফেলেছিস বাবা। তুই যেটা বললি সেটা হচ্ছে টেস্ট ফর নরমালিটি। দেখ একটু মনে কর, ঠিক আছে চেষ্টা করেছিস, ওকে কোনো সমস্যা নেই। এরকম কি একটা থিওরেম ছিল, একটু মনে করে দেখ তো। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ আ সাবগ্রুপ, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ আ সাবগ্রুপ। আমি ইচ্ছা করে আজকে পূর্ণ জিনিস রিকল করছি কারণ তোদের এক বছর যে একটু গ্যাপ চলে গেছে, একটু মনে করানোটা দরকার। এই জিনিসটা পড়েছিলি, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ আ সাবগ্রুপ কি ছিল একটু মনে করার চেষ্টা করতো। লেট এইচ, আচ্ছা 1 মিনিট দাও, লেট এইচ বি আ নন এমটি সাবসেট অফ জি। একটু মনে করে দেখ এই স্টেটমেন্টটা ছিল কিনা, নন এমটি সাবসেট অফ জি, then H naught is a subgroup of G naught, subgroup of G naught if and only if বলে নাম্বার 1 ফার্স্ট কন্ডিশনটা কি ছিল, A belongs to H, B belongs to H কি ইমপ্লাই করবে কারণ মনে আছে H থেকে দুখানা এলিমেন্ট তুললাম যে সাবগ্রুপ, A not B belongs to H। আর 2 নাম্বার প্রপার্টিটা কি ছিল, এটা ছিল দেখতো বাবা, A belongs to H ইমপ্লাই করবে A ইনভার্স belongs to H। দুটো একসাথেও ছিল। আমি বলছি এবার এই দুটোকে তোরা কাজের সুবিধার জন্য পাঞ্চ করে ডাইরেক্ট লিখেছিলি, A belongs to H, B belongs to H together implies A composition B inverse belongs to H। তোরা এই কাজটা একবারে করতিস তাহলে দুটোর খাটনি তোদের কমে যেত। এই রেজাল্টটা ইউজ করতিস কিনা একটু বলতো বাবা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি এই রেজাল্টের কথাই বলছিলাম। তাহলে এটা হচ্ছে আমার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ আ সাবগ্রুপ। একটা সাবগ্রুপ, একটা গ্রুপকে নন এমটি সাবসেটকে সাবগ্রুপ দেখানোর জন্য ক্রাইটেরিয়া নিয়ে এটা ইউজ করতাম। একটু মনে করে দেখ। এরপর তোরা সাইক্লিক গ্রুপ পড়েছিস, পারমুটেশন গ্রুপ পড়েছিস, অনেক কিছু পড়েছিস এবং তোরা ডিহাইড্রাল গ্রুপও পড়েছিস, R360 এসব ছিল তোদের সিলেবাসে, স্যারই পড়িয়েছিলেন। তো আমি অত ডিপে যাচ্ছি না, আমার ওই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট নয়। এরপর আমি পড়েছিলাম নর্মাল সাবগ্রুপ। তো নর্মাল সাবগ্রুপ পড়ার পর পড়েছিলাম কোশ্চেন গ্রুপ। তারপরে গেছিলাম আমাদের বহু প্রতীক্ষিত সেই দুটো ওয়ার্ড, হোমোমরফিজম, আইসোমরফিজম। কি রে বাবা ঠিক বলেছি তো? স্টেপটা ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এবার আসছি আমি আসল জায়গা যেখান থেকে আমার টপিকটা রিলেট করা শুরু হলো। তাহলে হেডিং কর হোমোমরফিজম। এবার আমাকে কেউ বলতে পারবি হোমোমরফিজম জিনিসটা কি? মানে একটা রিয়েল নাম্বার, একটা ইন্টিজার, একটা হোল নাম্বার, না একটা নন এমটি সাবসেট? কি মানে হোমোমরফিজম কি? খায় না পাতায় দেয়? স্যার একটা ম্যাপিং। বল, বাকিরা রেসপন্স করো, বাস চুপ থাকলে কিছু শেখা যাবে না। রেসপন্স কর, আজকে ক্লাসে তোদের রেসপন্স করার ক্লাস। বল হোমোমরফিজম কি? একটা ম্যাপিং। এবার ম্যাপিং মানে কি? ম্যাপিং দেখ, একটা ম্যাপিং, হোমোমরফিজম একটা ম্যাপিং। একটা ম্যাপিং ডিফাইন করতে গেলে সবার আগে আমার কি কি জিনিস লাগে একটু বল, বেসিক আইডিয়া। একটা ম্যাপিং ডিফাইন করতে গেলে কি কি জিনিস লাগে? স্যার একটা ডোমেন রাখবে, একটা ডোমেন লাগবে আর কোডোমেন লাগবে। কোডোমেন লাগবে। সিম্পল, তুই ধর না আমরা কি বলতাম, f from a to b a mapping defined by fx equals to x square। তাহলে একটা ম্যাপিং f, তাকে ডিফাইন করার জন্য ডোমেন দরকার, কোডোমেন দরকার আর ম্যাপিংটার স্ট্রাকচারটা দরকার, তাহলেই তো ম্যাপিং ডিফাইন করা হয়ে গেল। এবার তাহলে তুই আমায় বল হোমোমরফিজম একটা ম্যাপিং মানে কি? একটা পার্টিকুলার স্পেশাল টাইপের অফ ম্যাপিং। তাহলে সেই ম্যাপিংটাকে ডিফাইন করার জন্য আমার কি লাগবে? ডোমেন, কোডোমেন লাগবে আর একটা কি লাগবে? কন্ডিশন। তো তোরা বল না আমি সব ম্যাপিং কি হোমোমরফিজম বলবো? কি রে রেসপন্স কর বাবা। না স্যার। বুঝতে পারছিস তো? আমি কি সব ম্যাপিং কে হোমোমরফিজম বলবো, না কিছু স্পেশাল টাইপ অফ ম্যাপিং আছে যাদের আমি হোমোমরফিজমের আওতায় ফেলবো? কোনটা ঠিক? স্পেশাল টাইপ। তাহলে স্পেশাল টাইপ মানে ধর এমন হলো, মানে তুই ভাব আমরা হচ্ছি সিউর ন্যূনতম ছেলে মেয়ে। এবার ধর যারা টপার তাদের সঙ্গে কি আমরা একই লেভেলে যেতে পারবো? আমরা তো মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট। তাহলে তারা যে হাই কোয়ালিটি, মানে নিশ্চয়ই তাদের কিছু স্পেশাল ফিচার আছে। আইদার তারা পড়াশোনার জন্য বেশি টাইম দেয় বা তারা বেশি খাটাখাটনি করে পড়াশোনার পিছনে, তাই তারা ফার্স্ট হয়, যারা সিউ থেকে স্ট্যান্ড করে। তাহলে তারা হচ্ছে হোমোমরফিজম, আমরা হচ্ছি নর্মাল ম্যাপিং। তার মানে নিশ্চয়ই এই নর্মাল এলিমেন্টসগুলোকে হোমোমরফিজম হতে গেলে
কিছু স্পেশাল কন্ডিশনকে আমাকে স্যাটিসফাই করাতে হবে, হ্যাঁ কি না একটু রেসপন্স কর। ইন জেনারেল যে সমস্ত ম্যাপিং মানে এই জায়গাটা, এই যে ক্লাসটা, এই ক্লাসটাকে হোমোমরফিজমে ট্রান্সফার করতে গেলে নিশ্চয়ই এই যে ম্যাপিংগুলো, এই ম্যাপিংগুলোকে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, হ্যাঁ কি না রেসপন্স করবি একটু। হ্যাঁ স্যার। তাহলে এবার আমাকে বলতে পারবি সেই স্পেশাল কন্ডিশনটা কি? স্পেশাল কন্ডিশনটা কি একটু বলতে পারবি? বল দাদা এখানে কি ব্যাপার, তুমি মাপার বইটা খোলো না, সব লেখা আছে, এই দেখো কি লেখা আছে মাপার বইতে, তুমি বলো আমি বলছি। জি এইটা হচ্ছে একটা গ্রুপ, আর জি ড্যাশ স্টার এই হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে। আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি ফাই ফ্রম জি টু জি ড্যাশ। এবার এই ম্যাপিংটাকে আমরা হোমোমরফিজম বলতাম কখন, মনে আছে? phi of a composition b this equals to phi a star phi b for all a comma b belongs to g। এই জিনিসটা বলে আমরা তাকে বলে দিতাম না ফাইটাকে হোমোমরফিজম। কত সুন্দর করে ডেফিনিশন বুঝতে করেছিলাম। কি রে বাবা ভুল বলেছি? দেখ হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এবার আমাকে তোরা বলতে পারবি কেন হঠাৎ করে এই জিনিসটা তোদের সেকেন্ড সেমিস্টারে পড়ানো হয়নি? আমি জানি যদি কারোর এনি আইডিয়া থাকে, কারণ তখন তোদের ম্যাচুরিটি হয়নি বলে আর কেউ এইসব কথাবার্তা বলে না। ফিফথ সেমিস্টার মানে কলেজের সবচেয়ে বড় দাদা দিদি তোরা, তোদের সবাই ছোটটা সম্মান দেয়, তো তাই জন্য তোদের আজকে আমি বলবো যে এই পার্টিকুলার ক্রাইটেরিয়াটাই কেন, মানে হোমোমরফিজম হওয়ার জন্য আমি তো এখানে স্টার লিখতে পারতাম, এখানে নট লিখতে পারতাম, ঠিক আছে, বা ফাই এ, বা আমি এটাকে এভাবে লিখতে পারতাম ফাই এ ডট ফাই বি দিস ইকুয়ালস টু ফাই অফ এ স্টার বি। মানে এইসব জিনিসপত্রগুলো না লিখে আমি এই জিনিসটা মানে এই পার্টিকুলার জিনিসটাই লিখেছি কেন? কেউ আমায় বলতে পারবি কেন এই কন্ডিশনটাই হয়? যদি কেউ জানিস তো বলতে পারিস, চেষ্টা কর, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি, আচ্ছা তোরা বলতো সরস্বতী ইংলিশ মিডিয়াম ছিলি না? ভেরি গুড, ইংলিশে স্ট্রং তুই আমার থেকে বেশি। বল হোমোমরফিজম এই ওয়ার্ডটাকে যদি আমি ইংলিশ ভোকাবুলারির সাহায্যে ভাঙার চেষ্টা করি তাহলে কটা ওয়ার্ড পাবো একটু বলতো বাবা? কি কি বল? হোমো আর মরফ। তাহলে এবার তোরা আমাকে বল এই ওয়ার্ডটা ছেলেদের জন্য ছেড়ে দিই, কারণ ছেলেরা এই ওয়ার্ডটাকে খুব ভালোবাসে। রাকেশ বলো হোমো মানে কি? এটা ছেলেদের কাছে খুব ইন্টারেস্টিং ওয়ার্ড, বল। আচ্ছা ছেলেরা, অনলাইন ছেলেরা বলে ফেল হোমো মানে কি? বায়োলজি কেসে বলছি না, আমি অঙ্কের কেসে বলছি, ঠিক আছে? ওই দিকে চলে যাস না বাবা, তোরা কন্ট্রোল কর ইমোশনস গুলো। হোমো মানে কি বল? দেখো স্যার বায়োলজি পড়িনি। ভেরি গুড, অঙ্কে বলো হোমো মানে কি? সেম না ইকুয়াল? দুটোর মানে কিন্তু আলাদা। ইকুয়াল ইকুয়াল সেম, হোমো মানে সেম। তুই ভাব না বায়োলজি তোরা কি পড়েছিলি? মানে হোমোলোগাস ক্রোমোজোম, এটা পড়েছিলি তো? মানে এইটা আমরা সবাই জানি। হোমোলোগাস কেন? কারণ দেখ বায়োলজিতেও পড়ে যাচ্ছে, ভাবি আবার কাউকে বলে দিস না দাদা বায়োলজিও পড়ে আমাকে সঙ্গে, সব বলিস না। হোমোলোগাস বলতাম কারণ মেয়েদেরকে বলতাম, কারণ তাদের ক্রোমোজোম এক্স আর এক্স সেম, ইকুয়াল নয়। ইকুয়ালের জন্য আলাদা নাম আছে, সেম বলে মানে তাদের নেচারটা সেম বলে আমরা হোমো বলতাম। মানে হোমো মানে তাদের নেচারটা সেম। যদি ইকুয়াল ওয়ার্ড হয়, ইকুয়াল ওয়ার্ডের জন্য দাঁড়িয়ে থাকে হচ্ছে আইসো। আইসো কথার অর্থ হচ্ছে ইকুয়াল, আর হোমো কথার অর্থ হচ্ছে সেম। আর একটা কি ওয়ার্ড বললি বাবা? মর্ফ। এবার কেউ বলতে পারবি এই মর্ফ কথার অর্থ কি? চেঞ্জ করা মানে রূপান্তর। মর্ফ কথার অর্থ হচ্ছে শেপ অর স্ট্রাকচার। এবার আমি তোকে বলেও দেবো যে এইগুলো যে আমি ভুলভাল কথাবার্তা বলছি না, এর কারণও তোদের আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই। ভাবিস না দাদা ভুলগাল দিচ্ছে সকাল সকাল, গ্যাস ফ্যাস খেয়ে এসেছে, ভাবিস না। তাহলে হোমো মানে সেম, মর্ফ মানে শেপ বা স্ট্রাকচার। কেন এরকম দাবি? একটু যদি কারোর কাছে মাপার বইটা থাকে একটু প্লিজ খুলে নিজেরা চোখে দেখ। যদি কারোর কাছে মাপার বইটা থাকে, মাপার বইয়ে হোমোমরফিজমের এই ডেফিনেশনটা দেওয়ার পর 1 মিনিট, হোমোমরফিজমের এই ডেফিনেশনটা দেওয়ার পর এরকম কি একটা লাইন লেখা ছিল একটু দেখতো, যে হোমোমরফিজম, আমি নিজের মতো লিখছি, আমার এক্সাক্ট লাইনটা মনে নেই। হোমোমরফিজম ইজ নট আ ম্যাপিং, but also it preserves the algebraic structure of the system. It preserves the algebraic structure of the system. কি রে বাবা দেখতো এই লাইনটা কি মাপার বইতে লেখা আছে? যদি আমি খুব ভুল না থাকি ডেফিনেশনের পরেই লেখা আছে লাইনটা।
এবার এই লাইনটাকে আমরা গুরুত্ব কোনোদিনও দিইনি, ফালতু বকে কি বলতে চাইছে বাদ দাও। এবার এখানে বলতে চাইছে হোমোমরফিজম, কোথায় গেল বাবা, ঘুরে ঘুরে যায় কেন, হোমোমরফিজম প্রিজার্ভ করে অ্যালজেব্রিক স্ট্রাকচার। এবার কোনো একটা গ্রুপ জি, তার অ্যালজেব্রিক স্ট্রাকচার মানে কি রে বাবা, কোনো একটা গ্রুপ জি আছে ধর, তার অ্যালজেব্রিক স্ট্রাকচার মানে কি, এখানে ভাবনা ফাই হচ্ছে একটা হোমোমরফিজম ফ্রম জি টু জি ড্যাশ, তাহলে এখানে জি হচ্ছে একটা গ্রুপ, জি ড্যাশ হচ্ছে একটা গ্রুপ। এবার এই গ্রুপের অ্যালজেব্রিক স্ট্রাকচার মানে কি, কেউ আমায় বলতে পারবে এই টার্মটার মানে কি, কোনো একটা গ্রুপের অ্যালজেব্রিক স্ট্রাকচার কথাটার মানে কি? কি রে বাবা রেসপন্স কর, রেসপন্স না করলে ভালো লাগে না, একটু রেসপন্স কর, পারবি বাবা, চেষ্টা কর না পারবি। অ্যালজেব্রিক স্ট্রাকচার মানে কি? জি নট মানে ওইটা কি তো? আচ্ছা আমাকে একটা কথা বলতো, গ্রুপ কি কি হবে না, তার গ্রুপের মধ্যে কোন একটা গ্রুপের মধ্যে এলিমেন্টটা কি কি থাকতে পারে, ফাইনাইট আবার ইনফাইনাইট থাকতে পারে, থাকতে পারে। তাহলে ধর আমি নিচ্ছি একটা ম্যাপিং জি থেকে জি ড্যাশে, তাহলে এই জি ম্যাপ গ্রুপটা কি হতে পারে, ফাইনাইট গ্রুপ হতে পারে, আবার ইনফাইনাইট গ্রুপ হতে পারে, আবার এটা হতে পারে সাইক্লিক হতে পারে, নন সাইক্লিক হতে পারে, আবার এটা হতে পারে যে অ্যাবেলিয়ান হতে পারে, নন অ্যাবেলিয়ান হতে পারে। তাহলে আমি ধর এরকম একটা ম্যাপিং নিচ্ছি ফাই ফ্রম Z4 টু Z7, আমি জানি না যে এখানে ফাইটা হোমোমরফিজম হবে কি হবে না, আমি জানি না, আমি ধরলাম ফাই একটা ম্যাপিং Z4 থেকে Z7, ঠিক আছে। এবার দেখতে এরকম কি কোনো অঙ্ক তোরা সেকেন্ড সেমিস্টারে করেছিলি, ফাইন্ড দ্য নাম্বার অফ টোটাল হোমোমরফিজম ফ্রম Z4 টু Z7, বল দাদা কি সব শুনছি, সব নতুন নতুন লাগছে, মাপার বইয়ের ওয়ার্কআউট এক্সাম্পল এটা, যে যদি একটা ম্যাপিং হয় ফাই Z4 থেকে Z7 এ হোমোমরফিজম, তাহলে Z4 থেকে Z7 আমি কতগুলো নাম্বার অফ হোমোমরফিজম পাবো, একটু মনে করে দেখ। এরকম একটা থিওরেম ছিল, যদি ফাই Zm থেকে Zn এ একটা হোমোমরফিজম হয়, তাহলে আমি টোটাল নাম্বার অফ হোমোমরফিজম Zm থেকে Zn এ যেটা পাবো সেটার ফর্মুলাটা হয় জিসিডি অফ m, n। তাহলে যদি আমি এই ফর্মুলাটা কাজে লাগাই তাহলে বলতে হবে Z4 থেকে Z7 আমি কতগুলো হোমোমরফিজম পাবো, জিসিডি অফ 4,7, তার মানে ভ্যালু কত, একটা 1 এক্স্যাক্টলি। এবার এটা নিয়ে আমি ইন্টারেস্টেড না, এটা তো ক্লাস সেকেন্ড সেমিস্টারে পড়েছি, এবং এই কোয়েশ্চেনটা তোদের এবছর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় দিয়ে দিয়েছে, ওদের আগের দিন রাতে করিয়ে দিয়েছিলাম, কি মনে হলে একটু করিয়ে দিই, বাচ্চা বাচ্চা ছেলেগুলো 2 নাম্বার পেয়ে গেছে খবরে, কপাল ভালো আছে ওদের, তোদের কপাল খুব খারাপ জানি, CC8 CC9। এবার এই Z4টা দেখ তো কি গ্রুপ, পারা উচিত, এটা তোদের পারা উচিত, Z4 Zn 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 ক্লেন্স 4 তো ভি এ বি ই, তাই তো, Zn সাইক্লিক না বাবা, প্রত্যেকটা n এর জন্য Zn সাইক্লিক নয়, একটু মনে করতো ছিল আমার ওই লেখা, তাহলে Z4টাকে আমি সাইক্লিক বলতে পারি, Z7টাকে সাইক্লিক বলতে পারি, তার মানে Z4 এর একটা জেনারেটর আছে, Z7 এরও একটা জেনারেটর আছে, তাহলে এই যে ফাই, কেন ফাইটা হোমোমরফিজম, হোমোমরফিজমের কাজ কি, অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে প্রিজার্ভ করা। আমরা ছোটবেলায় পড়েছিলাম, দেখ হেরিডিটি বলে একটা চ্যাপ্টার ছিল ক্লাস 10, বংশগতি কি ছিল, পিতামাতা থেকে আমাদের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় অপত্যতে যায়, তাই তো, বাবা মার থেকে সন্তানরা পায়, তো সেরকমই তো তুই ভাবনা ফাই এর কাজটা সেটাই, এটা হচ্ছে বাবা মা ডোমেন সেট, এটা হচ্ছে কোডোমেন ছেলে মেয়ে, বাবা মার থেকে ছেলে মেয়ের মধ্যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা বজায় রাখছে এই ফাই, যেটা আমরা বায়োলজিতে পড়েছিলাম হেরিডিটি, সেটা অঙ্কের ক্ষেত্রে হচ্ছে হোমোমরফিজম ফাই। দেখ বাবা এভাবে আমি রিলেট করতে পারি, আমি তোদের কাছে একটু বোঝানোর চেষ্টা করছি অন্যভাবে, মানে পুরো অঙ্কের ভাষায় নয়, একটু ক্লিয়ার হচ্ছে তো? ওকে চল, তাহলে এই Z4টা সাইক্লিক, Z7টা সাইক্লিক। এবার ফাই হোমোমরফিজম কেন, দেখ ডোমেনটা সাইক্লিক, ফাই যেহেতু হোমোমরফিজম, অ্যালজেব্রিক স্ট্রাকচারটা কি, অ্যালজেব্রিক স্ট্রাকচার Z4 এর অ্যালজেব্রিক স্ট্রাকচার হচ্ছে সেটা একটা সাইক্লিক গ্রুপ, তাহলে ফাই যেহেতু হোমোমরফিজম, এই Z4 এর মধ্যে যে সাইক্লিক গ্রুপের যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা আছে সেটা ও Z4 থেকে Z7 এ ট্রান্সফার করে দিল, মানে Z7টাও সাইক্লিক গ্রুপ। এবার তুই বলতো আমি কি এরকম কোন একটা হোমোমরফিজম ডিফাইন করতে পারবো যে Z7 থেকে ধর Z7 থেকে আমি এরকম একটা গ্রুপ ধরি যেটা সাইক্লিক নয়, ধরে নে Z+, তাহলে বলতে বাবা আমি এটা কি কোনো হোমোমরফিজম পাবো, Z7 সাইক্লিক, Z+ কিন্তু সাইক্লিক নয়, ধরে নে, আচ্ছা Z+ যদি এরকম G+ ধরে নে বাবা, যেটা সাইক্লিক নয়, ক্যাচার বাড়িয়ে লাভ নেই, ধরে নে এটা সাইক্লিক আর এটা হচ্ছে নন সাইক্লিক, তাহলে বলতো আমি এরকম কোনো ফাই পাবো না স্যার, কেন পাবো না, কেন পাবো না, তার কারণটা আমি কি উত্তর দেবো বল একটু,
স্যার অ্যালজেব্রিক স্ট্রাকচার না অ্যালজেব্রিক স্ট্রাকচার না বাবা, অ্যালজেব্রিক স্ট্রাকচার প্রিজার্ভ হচ্ছে না। কেন প্রিজার্ভ হচ্ছে না? আমি তো বললাম ফাইটা কাজ করে বংশগতির মতো, যে বৈশিষ্ট্যগুলোকে এখান থেকে ডোমেন থেকে কোডোমেনে নিয়ে যাবে। ডোমেনের বৈশিষ্ট্য কি? সাইক্লিক। কোডোমেনের বৈশিষ্ট্য কি? সাইক্লিক হলো। তাহলে ফাইটা কি হোমোমরফিজম হবে? মানে আপাতত দৃষ্টিতে, মানে কোনো ক্যালকুলেশন নয়, তাহলে আপাতত দৃষ্টিতে ফাইটা কি হোমোমরফিজম হবে? অ্যান্সার হচ্ছে না। এটা বোঝা গেছে বাবা প্রত্যেকের? হ্যাঁ স্যার। ক্লিয়ার? এবার প্রশ্ন, তাহলে আমাকে মাথায় রাখতে হবে, আমাকে এমন ভাবে হোমোমরফিজমটাকে ডিফাইন করতে হবে যাতে সেম স্ট্রাকচার ডোমেন থেকে কোডোমেনে যায়, এটা মাথায় রাখতে হবে। এবার আমাকে কেউ বলতে পারবি এই কনসেপ্টটা দিয়ে কেন ক্রাইটেরিয়াটা আমার এটাই হয়? আমার মাথায় আছে হোমোমরফিজম হচ্ছে এমন একটা ম্যাপিং যে ডোমেনের অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে কোডোমেনে সেন্ড করে দেবে, কিন্তু সেই কন্ডিশনটাই এটা কেন হবে কেউ বলতে পারবি আমায়? আচ্ছা দেখ, যারা পারবি না তাদের জন্য বলে দিই, এই আইডিয়াটা দিয়েছিল ম্যাথমেটিশিয়ান ক্যালি। ক্যালি আইডিয়াটা দিয়েছিল, কি আইডিয়া দিয়েছিল? আইডিয়াটা হচ্ছে এটা, ক্যালি বললো তোমার চিন্তার কিছু নেই, তোমাকে তো ফাই একটা হোমোমরফিজম বলেছে, এবার ফাই যদি হোমোমরফিজম হয় তার জন্য তোমাকে কন্ডিশন বার করতে হবে। তাহলে আমি হেডিং করছি কন্ডিশন অফ হোমোমরফিজম। কন্ডিশন অফ হোমোমরফিজম, তো এই হোমোমরফিজমের কন্ডিশন বার করবো। কন্ডিশনটা কি? বলতে ঝামেলা করো না, তুমি ভাবো না, তুমি একটা ম্যাপিং ডিফাইন করো সবার আগে। তো সবার আগে একটা ম্যাপিং ডিফাইন করছি, ফাই ফ্রম জি টু জি ড্যাশ। তো হচ্ছে এই জিটা নট বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করেছে, আর জি ড্যাশটা স্টার বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করেছে। কারণ আপত্তি আছে? দেখ বাবা, আমি একদম স্টেপ নিয়ে যাচ্ছি, এইটা বলতে পারি আমি ফাইকে এখনো হোমোমরফিজম বলিনি, আমি বলছি ফাই জাস্ট একটা ম্যাপিং জি নট থেকে জি ড্যাশ স্টারে। কারোর আপত্তি আছে? না স্যার। এবার আমরা বার করছি কি কন্ডিশন অফ হোমোমরফিজম। কন্ডিশন অফ হোমোমরফিজম মানে ফাইটাকে কি হতে হবে রে বাবা? ফাইটাকে কি হতে হবে একটু বল? ফাইটাকে হোমোমরফিজম হতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ফাইটা হোমোমরফিজম, যেখানে ফাই হচ্ছে একটা ম্যাপিং জি নট থেকে জি ড্যাশে। তা আমি কাজ করছি, ডোমেন সেটটা লিখলাম জি, আর কোডোমেন সেটটা লিখছি আমি জি ড্যাশ। ঠিক আছে? এবার এদের মধ্যে কোন ম্যাপিং দ্বারা ইনক্লুড? ফাই। দেখ বাবা, এই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আমি নিতে পারি। এবার আমাকে একটা কথা বল, আমি ডোমেন সেট থেকে দুখানা এলিমেন্ট তুলছি, একটা এ একটা বি। তাহলে বলতো এ যদি ডোমেনের এলিমেন্ট হয়, এর ইমেজ আন্ডার ফাই কি হবে? ফাই এ। ভেরি গুড। বি এর ইমেজ আন্ডার ফাই কি হবে? ফাই বি। ফাই বি। বাচ্চাদের প্রশ্ন তোমরা আমাকে করো, আমরা তো সব পারি। এবার দেখ, এইটুকু যে কথাবার্তা বলেছি, এখানে কোনো অ্যালজেব্রিক স্ট্রাকচার মেইনটেনের বক্তব্য আমি রেখেছি? এইটুকু যে বক্তব্য রেখেছি এর মধ্যে কোনো অ্যালজেব্রিক স্ট্রাকচারের বক্তব্য আছে? নেই। এবার 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 এমন করছি দেখ, আচ্ছা এবার একটা কথা বল, জি এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাদের, এই জি এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাদের মধ্যে কোন বাইনারি কম্পোজিশন ডিফাইন করা? নট। জি ড্যাশের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাদের মধ্যে কোন বাইনারি কম্পোজিশন আমার ডিফাইন করা? স্টার। এবার আমাকে একটা কথা বল, জিটা কি যে কোনো একটা নন এমটি সেট, না এই জি নট হচ্ছে একটা গ্রুপ? গ্রুপ। গ্রুপ। গ্রুপ মানে কটা প্রপার্টি স্যাটিসফাই করবে? চারটে। ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। এবার বল, এ বি যদি দুটো এলিমেন্ট আমি জি নট থেকে পাই, তাহলে দেন বাই ক্লোজার প্রপার্টি আমি কোন এলিমেন্টটাও জি নটে পাবো? এ নট বি। তাহলে আমি লিখতে পারি বাবা এ নট বিটাও আমার জি নটের একটা এলিমেন্ট হলো, কারণ জি নটটা গ্রুপ, দেন বাই ক্লোজার প্রপার্টি আমি এই লাইনটা লিখতে পারলাম। কারোর প্রবলেম আছে ব্যক্তিগত? না স্যার। তাহলে বল এ নট বির ইমেজ আন্ডার ফাই ম্যাপিং কি পাবো? ফাই এ নট বি। ফাই অফ এ নট বি। কারোর কোনো ব্যক্তিগত প্রবলেম আছে? এবার অ্যালজেব্রিক স্ট্রাকচারটা দেখ, এটা ধরে নে, ধর আমি এখন যে জেনারেশনে, আমার আগের জেনারেশন, আমি এখন যে জেনারেশনে আছি আমার আগের জেনারেশন মানে বাবা মার সময়কার। তাহলে কি এটাকে আমি দাদু ধরতে পারি, এটাকে আমি দিদা ধরতে পারি? দাদু দিদা এদের মিলিত হয়ে আমার কি হলো? বাবা হলো। এখন পরবর্তী জন, তাহলে এখন বাবাকে আমি মা ভেরিয়েবল ওটা আনছি না, তাহলে ব্যাপারটা অন্যরকম ইকুয়েশন দাঁড়িয়ে যাবে। তাহলে এই দুটোকে পাঞ্চ করে, মানে এই দুটোর মধ্যে সম্পর্ক দিয়ে তৈরি হলো এটা, মানে আমি লিখতে পারি নিজের ভাষায় এ আর বি জয়েন করলাম তৈরি হলো এ নট বি। দেখ বাবা, জি গ্রুপে ডোমেইন গ্রুপের অ্যালজেব্রিক স্ট্রাকচারটা দেখ, এ আর বি এই দুটোকে পাঞ্চ করে তৈরি হলো এ নট বি। এই কথাটা বলতে পারি? রেসপন্স করে একটু। হ্যাঁ স্যার। এবার ফাই যদি হোমোমরফিজম হয় মানে সে কি করতে চাইছে?
ডোমেন গ্রুপের এই যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কি কোডোমেনেও ফেলে দেবে? বল রেসপন্স কর। তাহলে এবার ডোমেনে যে এ ছিল, কোডোমেনে সে কে? ডোমেনে যে বি ছিল, কোডোমেনে সে কে? আর ডোমেনে যে এ নট বি ছিল, কোডোমেনে সেটা কে? এবার বলতো, তাহলে এখানে যেমন এই দুটোকে পাঞ্চ করে এটা তৈরি হলো, আমি এখানেও বলতে পারি এই দুটোকে পাঞ্চ করে এটা তৈরি হবে। কারোর আপত্তি আছে? এবার ভালো করে বলছো, ডোমেন গ্রুপটা যেহেতু বাইনারি কম্পোজিশন নট দিয়ে ডিফাইন করা, তাই এ আর বি থেকে যখন এ নট বি তৈরি করলাম, মাঝখানে আমি কোন অপারেশনটা দিয়েছি? নট। তাহলে এখন কি এটার এটা পাঞ্চ করে এটা তৈরি হবে। তাহলে আমি লিখতে পারি ফাই এ এর সঙ্গে পাঞ্চ করব ফাই বি কে। এবার পাঞ্চের জন্য আমি কোন বাইনারি কম্পোজিশন নেব? নট নেব না স্টার নেব? তাই লিখতে পারি ফাই এ স্টার ফাই বি। কারোর প্রবলেম আছে? দেখ, তাহলে এই দুটো এলিমেন্টকে পাঞ্চ করলাম, পাঞ্চ করে ইকুয়ালস টু কি পাবো? দেখ তো বাবা, এটাই তোদের হোমোমরফিজমের ডেফিনেশন কিনা রে বাবা? বোঝা গেছে কি করে আসে পুরোপুরি এই পিকচার? প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার একটা প্রশ্ন আছে, রাকেশ, এই যে কন্ডিশনটা এনেছি এটাই আমার হোমোমরফিজমের কন্ডিশন, না এর সঙ্গে আমার এই লাইনটা জোর থাকে রে? ফর অল, সরি, না এর সঙ্গে এই লাইনটা থাকে রে বাবা? ফর অল এ কমা বি বিলংস টু জি থাকে। কিন্তু আমি যে লিখলাম, আমি তো এই লাইনটা এখনো আনিনি। ভালো করে বোঝ, আমি কতটুকু বুঝিয়েছি? আমি তো এইটুকু বুঝিয়েছি। তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে এই লাইনটা লেখা। তাহলে এই জিনিসটা আনার জন্য আমাকে কিভাবে এক্সপ্রেস করতে হবে? দেখ, যখন আমার কন্ডিশন এটা, আমাকে তো পুরোটা বুঝিয়ে দিতে হবে, আমি খালি এইটুকু বুঝিয়েছি। তাহলে ফর অল এ কমা বি বিলংস টু জি আনার জন্য আমাকে কি করতে হবে বল? এ আর বি দুটো আরবিট্রারি এলিমেন্ট। এক্স্যাক্টলি, আমি ধরে নিচ্ছি এই যে এ আর বি এলিমেন্ট ধরেছি, আমি একবারও বলি যে এরা গ্রুপের ফিক্সড এলিমেন্ট না। তাহলে এই লাইনটা আমার হলো, ফর অলটা হলো, তার মানে রিপ্রেজেন্ট করছে এ আর বিটা হচ্ছে আরবিট্রারি এলিমেন্ট অফ জি। দেখ বাবা, কারোর বুঝতে কোনো প্রবলেম থাকলে ইমিডিয়েট রেসপন্স কর। প্রত্যেকের কাছে হোমোমরফিজম ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার 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 আমার একটা কথা বল, ধর নতুন জিনিস, ধর আমি এভাবে বলি, তুই সাহিত্য ভাব, সংস্কৃতি ভাব, সিনেমা ভাব, যা যে কোনো নতুন ইনভেনশন ভাব, তুই সায়েন্সও হতে পারিস। নতুন জিনিস ধর, আমি ধর কম্পিউটার জেনারেশন দিয়ে বলি, আমার বলতে ইজি হবে। ফার্স্ট জেনারেশনের কম্পিউটার দেখতে কেমন ছিল? এরকম একটা দেওয়াল জুড়ে থাকতো, মানে একটা বড় ঘর, সেই বড় ঘর দেওয়াল জুড়ে একটা কম্পিউটার থাকতো। যখন বর্তমান যুগে আমাদের যে ফিফথ জেনারেশন আমরা বলি, তো আমাদের কম্পিউটার যদি কেউ বাড়িতে কেনে, তার কম্পিউটার কি একটা দেওয়াল জুড়ে থাকে? না, তার সাইজটা ছোট হয়েছে। সাইজ ছোট। আমাদের এফিসিয়েন্সি বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে আমার প্রশ্ন, যদি মানে আমার প্রশ্ন এটাই যে ফিফথ জেনারেশন কম্পিউটার তৈরি হলো কেন? নিশ্চয়ই ফার্স্ট জেনারেশন কম্পিউটার যখন যেটা তৈরি করা হয়েছিল তার কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেই ডিসঅ্যাডভান্টেজটা রিজলভ করার জন্য সেকেন্ড জেনারেশন কম্পিউটার এলো, সেখানেও কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল। তাহলে আমি বলতে পারি আমাদের নতুন নতুন জিনিস ইনভেন্ট করা হয় এই কারণের জন্য, যাতে ওই মেশিনগুলোয় বা ওই সিস্টেমগুলোয় যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে, সেই ডিসঅ্যাডভান্টেজগুলোকে লেস করার জন্য, মানে এফিসিয়েন্সিটাকে 10 to 100% নিয়ে যাওয়ার জন্য আমরা নতুন নতুন জিনিস ইনভেন্ট করি, এটা বলতে পারি। হ্যাঁ স্যার। তাহলে আমার প্রশ্ন তোদের কাছে এটা, তোরা যদি এতটাই বুঝে যাস, তাহলে আমার প্রশ্ন, কেন হোমোমরফিজম তৈরি হয়ে গেছে? এবং আমরা হোমোমরফিজমটাকে দেখলাম আতিপাতি নয়, সেই যুগে ভগবান, কারণ ডোমেন থেকে কোডোমেনে আমার অ্যালজেব্রিক স্ট্রাকচারকে প্রিজার্ভ করে দিচ্ছে, যে ক্ষমতা আগে কোনো ম্যাপিং এ ছিল না। তাহলে হোমোমরফিজমকে গুরুত্ব না দিয়ে হঠাৎ কেন আমরা আইসোমরফিজম বানানোর দিকে এগোলাম? প্রশ্নটা বোঝা গেছে? হোমোমরফিজমে আমি সুখী ছিলাম, অ্যালজেব্রিক স্ট্রাকচার প্রিজার্ভ হয়ে গেছে, তাহলে হঠাৎ করে কেন আমি হোমোমরফিজম থেকে আইসোমরফিজমে যাব? তার মানে এইটুকু বলতে পারি, নিশ্চয়ই এই হোমোমরফিজমের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ কি না রেসপন্স করবি? নিশ্চয়ই হোমোমরফিজমের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই ডিসঅ্যাডভান্টেজটাকে আমি রিজলভ করার জন্য আইসোমরফিজম তৈরি করেছি। এবার কেউ কি বলতে পারবি হোমোমরফিজমের ডিসঅ্যাডভান্টেজটা কি? আমি ডেফিনেশন তোদের সামনে খুলে দিচ্ছি, চিন্তা নেই, আমি ডেফিনেশন সব লিখে দেবো।
তো কেন হোমোমরফিজম থেকে আইসোমরফিজম তৈরি হলো তার কারণটা আমাকে কেউ বলতে পারবি? আমি বলছি এর মধ্যেই তোর উত্তর দেওয়া আছে। জোরে বল বাবা, চিন্তা নেই, তুই ভুলই বল না, আমরা জানবো, সবাই তো সবকিছু জানে না, বল ডোমেন থেকে কোডোমেনে, বল ঠিক বলছিস, বল। মানে তারা এক মিনিট মানে তুই বলছিস ফ্লোটা মানে অ্যারোটা ডোমেন থেকে কোডোমেনে যাচ্ছে, বোথ সাইডে হচ্ছে না বলে। তুই আমাকে কোনো ম্যাপিং দেখিয়েছিস বাবা? এরকম কোনো ম্যাপিং ডিফাইন আমরা করতে পারি বাবা? এটা কোনো ম্যাপিং? তাহলে তোর যে চিন্তাধারাটা একটু ভুল হচ্ছে, তাহলে চিন্তা ভাবনাটা ঠিক কর। বল প্রিয়াঙ্ক কি বলছিস? স্যার হোমোমরফিজমে যেরকম আপনি বললেন যে বাইনারি অপারেশনটা একটা ডট থাকবে তারপরে একটা ওই ইনটু থাকবে, কিন্তু এটাই এই জন্য যে চেঞ্জ করা যাবে যে প্রথমে ক্রস তারপরে ডট, মানে তুই বলছিস এই কাজটা আমি করব, মানে তুই বলছিস এই জিনিসটা আমি না লিখে মানে এই কাজটা করার জন্য ফাই ফ্রম জি নট টু জি ড্যাশ নট এই কাজটা করার জন্য আমি আইসোমরফিজমে যাব? স্যার ওই যে কন্ডিশনটা আছে না phi of a dot b is equals to phi a cross phi b, বাবা স্টার, এখানে অপারেশন চেঞ্জ। হ্যাঁ এই বলছি এই স্টারটাকে তুই নট করতে চাইছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ তার মানে তো দেখ আমার ডোমেইনটা তো এটা দাঁড়াবে বাবা, ডোমেইন জি নট দাঁড়াবে আর কোডোমেইন তো জি ড্যাশ নট দাঁড়াবে তাই তো? এটা বলছিস তো? হ্যাঁ স্যার। না এইটা কারণ নয়, আরেকটু ভাব, দেখ এইভাবে একটু ভাবতে পারি। দেখ তো বাবা, আমার একটা বেসিক্যালি একটা ম্যাপিং ছিল এরকম, ফাই ফ্রম জি থেকে জি ড্যাশ তাই তো, এর নট এর স্টার বা এর প্লাস এর ডট যা ইচ্ছা হোক। এবার দেখ তো হোমোমরফিজমের কাজটা কি একটু ভালো করে বোঝ। দেখ আইসোমরফিজম মানে ও কি হোমোমরফিজমের সত্তাটাকে বাদ দিয়ে দিচ্ছে? না, ও কোনটাকে বাদ দিচ্ছে? হোমো এই ওয়ার্ডটাকে বাদ দিচ্ছে। একটু ভালো করে বোঝো বা, হোমোমরফিজম থেকে আইসোমরফিজম ও কি মর্ফ এই ওয়ার্ডটাকে বাদ দিচ্ছে না হোমো ওয়ার্ডটাকে বাদ দিচ্ছে? বল। হোমো মানে ও কি বাদ দিচ্ছে? ও সেম, এই যে বাংলা ভাষাটা সেম মানে একই জিনিস এই যে কথাটাকে বাদ দিচ্ছে, কিন্তু মানে ওর যে অ্যালজেব্রিক স্ট্রাকচার সেটাকে কি প্রিজার্ভ করছে না এমন ঘটনা ঘটছে না। তাহলে হঠাৎ করে আমাকে জানতে হবে সেম ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে আইসো, আইসো মানে কি ইকুয়াল। তাহলে এমন কি দরকার পড়লো যে সেম মানে যেটা দেখতে এক তাকে আমি ইকুয়ালে কনভার্ট করে দিচ্ছি। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে দেখ আইসোমরফিজমের হোমোমরফিজমের ডিসঅ্যাডভান্টেজটা শোন। হোমোমরফিজমে কি বললাম, ডোমেন যা ইচ্ছা হতে পারে, কোডোমেন যা ইচ্ছা হতে পারে, কিন্তু এই অ্যালজেব্রিক স্ট্রাকচার প্রিজার্ভ করবে। এবার দেখ তার মানে বলতে পারি এটা তুই এবার ধরে নে ফাই ফ্রম Z3 টু Z7 এটা একটা হোমোমরফিজম। আমি দাবি করতে পারি কি পারি না সবার আগে এই কথা বল। ফাই ফ্রম Z3 টু Z7 এটা একটা হোমোমরফিজম, দাবি করতে পারি কি পারি না বল? হ্যাঁ স্যার পারি। কোনো সমস্যা নেই, পারি। আচ্ছা এবার বলতো Z3 কে যদি আমি দেখার চেষ্টা করি Z3 এর মধ্যে কি কি এলিমেন্টস আছে, মানে Z3 সেক্টরের মধ্যে কি কি এলিমেন্টস আছে বল? Zero, +0 +1 0 বার 1 বার 2 বার 3 bar, 3 বারও আছে, না, না 2 বার অবধি আছে না 2 বার। Z7 এর মধ্যে কারা কারা আছে একটু দেখতো বাবা। 0 bar to 0 বার থেকে 6। এবার তোরা বলতো Z3 নেচার কি? সাইক্লিক। Z7 এর নেচার কি? cyclic, অ্যালজেব্রিক স্ট্রাকচার প্রিজার্ভ হচ্ছে। কিন্তু আমাদের সমস্যাটা কোন জায়গায় দেখতো বাবা? এর মধ্যে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 3, কোথায় গেল? আর এর মধ্যে নাম্বার অফ এলিমেন্টস কটা? 7। তাহলে সমস্যাটা কোথায়? ডোমেন আর কোডোমেন সেটে নাম্বার অফ এলিমেন্টস এর প্রবলেম হচ্ছে। কথাটা বোঝা গেছে? আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে? আমরা ডোমেন সেট আর কোডোমেন সেটের নেচারটাকে সেম করে দিয়েছি, বাট দ্য মেইন প্রবলেম ইজ দ্যাট ডোমেন সেটের এলিমেন্টস আর কোডোমেন সেটের এলিমেন্টস ইকুয়াল নাই হবে, এটাই স্বাভাবিক। কারণ যদি ইকুয়াল করতে হয় তাহলে এই Z7 কে তোমাকে Z3 করতে হবে, মানে ডোমেন সেট আর কোডোমেন সেট কি হয়ে গেল? সেম। আমাকে কি ডোমেন সেট আর কোডোমেন সেট সেম ডেফিনিশন বলে দিয়েছে? তার মানে ইন জেনারেল কি যদি সেম হয়ে যায় সেটা একটা পার্টিকুলার কেস। ইন জেনারেল কি ডোমেন আর কোডোমেন আলাদা হবে? তাহলে দেখো ইন জেনারেল যদি ডোমেন কোডোমেন আলাদা হয় তাদের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস গুলো কি সেম থাকবে না আলাদা হয়ে যাবে? আলাদা। তো এই সমস্যাটা এর একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এই সমস্যাটাকে রিজলভ করার জন্য তারা বললো আমি হোমো এই ওয়ার্ডটা সেমটাকে রাখবো না, আমি হোমো বাদ দিয়ে আইসো করে দেবো। আইসো মানে কি ইকুয়াল? তুই ভাব না যদি এইটাও ইকুয়াল হয়ে যায় মানে Z3 হলে এটাও যদি Z3 হয়ে যায় নেচার তো আমার সেমই থাকছে। যদি ডোমেন আর কোডোমেন দুটো গ্রুপই সেম হয়ে যায়
তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইকুয়াল হচ্ছে আর নেচারটাও তোমার সেম থাকছে, তাহলে কি আমার আগের থেকে সুবিধাটা বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে দেখ এই জন্য আমার আইসোমরফিজম এলো, এই সমস্যাটাকে দূর করার জন্য। তাহলে আমি যদি বলি ফাই একটা ম্যাপিং, তাহলে ফাই ম্যাপিংটাকে যদি আমি দাবি করি এটা হচ্ছে একটা আইসোমরফিজম, তাহলে সবার আগে বলতো হোমোমরফিজমের যে ম্যাপিংটা ডিফাইন করা হয়েছে মানে ফাই ফ্রম জি টু জি ড্যাশ, এখানে সেটা কি হয়ে যাবে? তোরা বলবি দাদা ঝামেলা করে লাভ নেই, তুমি ফাই ফ্রম জি টু জি করে দাও, তাহলেই আমার ক্যাচাল মিটে যায়। আমি বলছি আমি এটা জি টু জি রাখবো না, আমি এটা ইচ্ছা করে জি টু জি ড্যাশই রাখবো। কথাটা বোঝ, আমি ইচ্ছা করে বলছি আমি এটাকে জি টু জি ড্যাশই রাখবো। জি টু জি করে তো ইজিলি হয়ে যায়, কিন্তু আমি জি টু জি ড্যাশই রাখবো, তাও তোরা আইসোমরফিজম বানা। তাহলে কি করে করবি? এবার ছেলেমেয়ে চিন্তা করতে হবে, ম্যাপিং এর সাহায্য নিতে হবে। আইসো মানে ইকুয়াল, তাহলে আমার টার্গেট এখন কি? নেচার সেম, এলিমেন্টস কি ইকুয়াল করা। তাহলে এলিমেন্টস কি ইকুয়াল করার জন্য আমি বলতে পারি ডোমেন সেটের গ্রুপের অর্ডার আর কোডোমেন সেটের গ্রুপের অর্ডারটাকে সেম করতে হবে। কোনো একটা গ্রুপে ধর রাকেশ একটা গ্রুপ বানিয়েছে, সেই গ্রুপে 3 খানা এলিমেন্ট, তাহলে ওই গ্রুপের অর্ডার কত? 3। তোর একটা গ্রুপ বানিয়েছে, এই গ্রুপে 7 খানা এলিমেন্ট, তাহলে তোর গ্রুপের অর্ডার কত? 7। তাহলে দুটো গ্রুপের নাম্বার অফ এলিমেন্ট সেম করার জন্য বলতে পারি দুটো গ্রুপের কার্ডিনালিটি সেম করতে হবে আমাকে। এই গ্রুপের কার্ডিনালিটি যা আর জি ড্যাশ গ্রুপের কার্ডিনালিটি সেম করতে হবে। হ্যাঁ কিনা একটু রেসপন্স করবো আমাকে। এবার তোরা অ্যানালিসিসে সেকেন্ড চ্যাপ্টার ছিল সেকশনার, তারপরে এনিউমারেবল ডিনিউমারেবল সেট বলে কিছু পড়েছিলি? হ্যাঁ স্যার। তো ওই কনসেপ্ট থেকে আমাকে বল ওখানে তোরা কার্ডিনালিটি এই টার্মটা ফার্স্ট জেনেছিলি যদি আমি ভুল না হই। তো দুটো গ্রুপের বা দুটো সেটের কার্ডিনালিটি সেম করার জন্য আমাকে কি করতে হয়? ধরে নে জি একটা সেট জি ড্যাশ একটা সেট, তো দুটো গ্রুপের কার্ডিনালিটি সেম ইকুয়াল করা চলবো, তার জন্য আমাকে কি করতে হবে একটু বল, পারা উচিত তোদের? বল 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 কি বলছিস বল। বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করব, কোথা থেকে কোথায়? জি থেকে জি ড্যাশে। এবার আমার তো ফাই একটা ম্যাপিং ডিফাইন করাই আছে, তাহলে আমি বলতে পারি ফাই যদি জি থেকে জি ড্যাশে বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে আমার নাম্বার অফ মানে ডোমেন সেট আর কোডোমেন সেটের নাম্বার অফ এলিমেন্ট সেম হবে। একটু রেসপন্স কর। তাহলে ফার্স্ট কাজ হয়ে গেল, শুধু আমার দুটো কাজ, অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে বজায় রাখতে হবে আবার নাম্বার অফ এলিমেন্টসও সেম হতে হবে। তো নাম্বার অফ এলিমেন্ট সেম করার দায়িত্ব বাইজেক্টিভ ম্যাপিংটা নিয়ে নিল। তাহলে এবার বল প্লাস এর নিচে কোন কন্ডিশনটা দিলে আমার অ্যালজেব্রিক স্ট্রাকচারটাও প্রিজার্ভ থাকবে? তাহলে বলতে পারি ফাই ফ্রম জি টু জি ড্যাশ হোমোমরফিজম হবে। তাহলে ফাই জি থেকে জি ড্যাশ একটা ম্যাপিং, একে তাহলে আইসোমরফিজম বলবো কখন? যদি দুখানা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে। নাম্বার 1 কি? ফাইটাকে হতে হবে একটা বাইজেক্টিভ ম্যাপিং, আর নাম্বার 2 কি হতে হবে? ফাইকে হতে হবে হোমোমরফিজম। দেখ বাবা এটাই তোদের আইসোমরফিজমের ডেফিনেশন ছিল কিনা একটু দেখ তো। স্যার পড়িয়েছিলেন আইসোমরফিজম মানে বাইজেক্টিভ প্লাস হোমোমরফিজম, এটাই তোরা ছোটবেলায় পড়েছিলি কিনা একটু দেখ তো বাবা। কিন্তু আমার বিশ্বাস তোরা এইভাবে পড়িসনি যে আগেরটা কি প্রবলেম ছিল তার জন্য কেন পরেরটা এলো। দেখ একটু কি ভালো লাগছে? আগে যেভাবে পড়েছিলি তার থেকে কি এইভাবে পড়ানোটা একটু ভালো লাগছে? হ্যাঁ স্যার। মাত্র একজনের ভালো লাগছে, তাহলে বলে আমার লাভটা কি? স্যার হ্যাঁ প্রিয়াঙ্ক বল। স্যার লাগছে, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে চল। এবার আমি 1 ঘন্টা অলরেডি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, বকবক করে গেছি। এবার আমি চ্যাপ্টারে ঢুকছি। তাহলে চ্যাপ্টারের নাম কি ছিল? অটোমরফিজম। তাহলে দেখ স্টেপ দেখ, প্রথমে হোমোমরফিজম, এখান থেকে এলাম আইসোমরফিজম, এখান থেকে আসবো আমি আমাদের মেন টার্গেট অটোমরফিজম। এবার হোমোমরফিজম থেকে আইসোমরফিজম এসেছিলাম কেন তার ডিসঅ্যাডভান্টেজ আমি বলে দিয়েছি। এবার তোরা একটু ভাবনা আইসোমরফিজম থেকে অটোমরফিজমে আসবো কেন? আইসোমরফিজম পেয়ে গেছি মানে আমার অ্যালজেব্রিক স্ট্রাকচার মেইনটেইন হয়েছে প্লাস ডোমেন সেট আর কোডোমেন সেটের নাম্বার অফ এলিমেন্টসও সেম। কিন্তু এখনো না একটা চাঁদের ওই কলঙ্ক রয়ে গেছে। বলতো কোন কলঙ্কটা এখনো রয়ে গেছে? যেটা তোদের ইচ্ছা ছিল চেঞ্জ করার, আমি জোর করে করতে দিইনি। এক্স্যাক্টলি, তোরা এই বলেছিলি এই জি ড্যাশটাকে তোরা জি লিখবি, কিন্তু আমি তোকে বাধ্য করেছি জি ড্যাশ লিখতে। এবার একটা বয়স পর্যন্ত শাসন মানা যায়, তারপরে কি শাসন চলে? এখন বড় হয়ে গেছে সবাই, লিখবো না জি ড্যাশ, জি লিখবো। তাহলে এখন ম্যাথামেটিশিয়ানরা এই প্রসেসটাই করলো। আচ্ছা আমরা তো জি এর জায়গায় জি ড্যাশ লিখে দেখলাম,
বাইজেক্ট এমন কিছু ম্যাপিং পাওয়া যাচ্ছে যারা বাইজেক্টিভও হচ্ছে আবার হোমোমরফিজম হচ্ছে। এবার যদি আমি চেক করার চেষ্টা করি, মানে ধর আমি একটা ম্যাপিং ডিফাইন করছি জি থেকে জিতে, এবং দেখবো আবার ওই সেম কন্ডিশন ধরেই চেক করব যে ফাইটা কি বাইজেক্টিভ হবে। ওরা কোশ্চেন করছে নিজেকে, ওরা চেক করছে ফাইটা কি বাইজেক্টিভ হবে, ফাইটা কি হোমোমরফিজম হবে, দেখি হয় কিনা। তো এরা চেক করে দেখলো শুধুমাত্র একটা ম্যাপিং নয়, ফাইনাইট নাম্বার অফ ম্যাপিং ডিফাইন করা যায় এমন ভাবে, মানে ধর তুই জি এমন একটা গ্রুপ দিলি, যা ইচ্ছা গ্রুপ ধর মনে মনে, জি যদি একটা গ্রুপ হয় তাহলে 5 ফ্রম জি টু জি এমন আমি কিছু ম্যাপিং 5 পাবো, কিছু মানে একটা দুটো তিনটে নয়, ফাইনাইট নাম্বার অফ 5 ম্যাপিং পাবো যারা এই দুটো ক্রাইটেরিয়াকে ফুলফিল করে দিচ্ছে। তার মানে কি এ আইসোমরফিজমের থেকেও পাওয়ারফুল। আইসোমরফিজমের একটা গ্যাপ ছিল, ডোমেন সেট আর কোডোমেন সেট ডিফারেন্ট, কিন্তু এর কি পাওয়ার, এর ডোমেন সেট কোডোমেন সেট সেম, অ্যালজেব্রিক স্ট্রাকচার প্রিজার্ভ হচ্ছে কারণ হোমোমরফিজম বসে আছে, আবার যেহেতু বাইজেক্টিভ ম্যাপিং তার মানে নাম্বার অফ এলিমেন্টস অফ ডোমেন কোডোমেন সেটে সেম, তাহলে এ সবচেয়ে পাওয়ারফুল না, তাহলে এর নামটা দিয়ে দিল অটোমরফিজম। তাহলে এবার আমাকে বল অটোমরফিজমের ডেফিনেশন যদি পরীক্ষা তোকে লিখতে বলে তুই কি লিখবি বল? সবই তো লিখে দিয়েছি, এবার তোরা নিজে বানা। লেট জি বি আ গ্রুপ, we define a mapping 5 from G to G if the mapping satisfies the following two conditions, তাহলে তখন আমি 5 কে কি বলবো? অটোমরফিজম। কারোর কোনো প্রবলেম আছে? রেসপন্স করে একটু বাবা। না স্যার। এবার আর একটা ভাবে বলতে পারি, দেখতো বাবা, যদি এই জিটা জি ড্যাশ হতো তাহলে এই ডেফিনেশনটা কার ছিল? জিটা যদি জি ড্যাশ হতো তাহলে এটা কার ডেফিনেশন ছিল? আইসোমরফিজম। তাহলে আমি বলতে পারি অটোমরফিজমটা হচ্ছে জি থেকে জিতে একটা আইসোমরফিজম। এই জিটা যদি জি ড্যাশ হয়ে যায় তাহলে এটা আইসোমরফিজমের ডেফিনেশন। এবার জি ড্যাশটা যদি জি হয়ে যায় তখন এটা কার ডেফিনেশন? অটোমরফিজমের ডেফিনেশন। তাহলে বলতে পারি অন্যভাবে অটোমরফিজমটা হচ্ছে জি থেকে জিতে একটা আইসোমরফিজম। হ্যাঁ স্যার। তার মানে অটোমরফিজম কিন্তু একটা পার্টিকুলার আইসোমরফিজম, মানে সব অটোমরফিজম আইসোমরফিজম কিন্তু সব আইসোমরফিজম অটোমরফিজম নয়। এটা নোট বলে লিখে নে যে অল আইসো, মানে এইভাবে লিখে নে, অটোমরফিজম ইমপ্লাইজ আইসোমরফিজম বাট কনভার্স ইজ নট ট্রু। অটোমরফিজম ইমপ্লাইজ আইসোমরফিজম মানে সব অটোমরফিজমই আইসোমরফিজম, বাট অল আইসোমরফিজমস আর নট অটোমরফিজম। অটোমরফিজম ইমপ্লাইজ আইসোমরফিজম, but converse is not true, but converse is not true। হয়েছে বাবা? দেখ এই জায়গাটা বোঝা গেছে কিনা, একটু রেসপন্স কর। হ্যাঁ স্যার। এবার আমি ডেফিনেশন লিখাচ্ছি, এতক্ষণ বকবক করলাম, এবার আমি ডেফিনেশনে যাচ্ছি। হেডিং কর, ডেফিনেশন অফ অটোমরফিজম। লেখ, an isomorphism of a group G onto itself is called an automorphism on G। এটা হচ্ছে এক লাইনের ডেফিনেশন, ঠিক আছে? এবার আমাকে বল, একটু আগেই বলেছি আমি এই, এবার প্রশ্ন হচ্ছে নেক্সট, আমি প্রশ্ন দিয়ে উত্তরটা দিই। ইজ অটোমরফিজম ইউনিক? ইজ অটোমরফিজম অফ আ গ্রুপ জি ইজ ইউনিক? উত্তর দে। Yes, sir. ইউনিক কে বললো বাবা? আমি তো এক্ষুনি বললাম, কি বললাম আমি এক্ষুনি? কি বললাম? ম্যাথামেটিশিয়ানরা যখন এই এক্সপেরিমেন্টটা করলো তারা দেখলো আমি কি একখানা 5 পাবো না ফাইনাইট নাম্বার অফ 5 পাবো যারা এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে। কি বললাম বল? এবার ফাইনাইট নাম্বার হলে তাহলে অটোমরফিজম ইউনিক হবে না স্যার। না, তাহলে অ্যানসার হচ্ছে নো। তার মানে আমি এখান থেকে বুঝলাম নাম্বার অফ অটোমরফিজম ইউনিক নয়, ফাইনাইট।
তাহলে ফাইনাইট মানে নিশ্চয়ই তাদের একটা কালেকশন আছে। একটু ভাব না, যখন আমরা ধর না আমাদের কাছে 7খানা ক্লাস 10-এ কটা বই ছিল? 7টা বই, ম্যাথ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বাংলা, ইংলিশ, সব ইতিহাস, ভূগোল। এবার সব স্যারেরই কি ডিফারেন্ট নোটস, তো সবাই সব স্যারের কাছে পড়তো, তাহলে তাদের তো ডিফারেন্ট নোটস। এবার নোটসগুলো কি তোরা ঘরের মধ্যে ছুঁড়ে ফুড়ে রাখতিস? না, বাংলার জন্য একটা ফাইল, ইংলিশের জন্য একটা ফাইল, তোরা ফাইল করে করে রাখতিস। কোনটা করতিস বল? ফাইল করে করে গুছিয়ে রাখতিস। তাহলে সেট অফ ডেটাকে তোরা পার্টিকুলার ম্যানারে গোছাচ্ছিস, তার মানে এটাই কি সেট। তো সেট অফ মানে একটা আরবিট্রারি কালেকশন অফ আমার ডেটা আছে, তাকে তো একটা পার্টিকুলার ম্যানারে ওয়েল ডিফাইন্ড ভাবে সাজিয়ে রাখছিস, তাহলে এটাকেই আমরা কি বলি অঙ্কের ভাষায়? সেট। তো তাহলে এখানে আমি ধরি এই ঘরে টোটাল 100খানা আমার অটোমরফিজম ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদেরকে আমি আরবিট্রারি কি ছেড়ে ফেলে দেবো? না, তাদেরকে একটা ছোট্ট জায়গায় গুছিয়ে রাখার চেষ্টা করবো। কি করবো বল? গুছিয়ে রাখবো। তাহলে এই গুছিয়ে রাখার জন্য আমার একটা সেট তৈরি করতে হবে। তাহলে সেট অফ অল অটোমরফিজম, তার একটা নাম আছে, লিখে নে, ওটাকেই লিখবো, নোট বলে লেখ। দ্য কালেকশন অফ অল অটোমরফিজম, দ্য কালেকশন অফ অল অটোমরফিজম from G to G is denoted by odd G. That is odd G equals to alpha, মানে odd G এর মধ্যে আলফা থাকবে। কেমন আলফা থাকবে? যারা G থেকে G তে is an automorphism। দেখ বাবা এই জায়গাটা বলা যায় কিনা, অড জি সেটের মধ্যে কারা থাকবে? এমন আলফা থাকবে যারা G থেকে G তে একটা অটোমরফিজম, তাই তো? এই সেটটাকে তুমি অড জি নাম দিয়েছি। দেখ বাবা, দেখ বাবা আমি যেভাবে বলছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে তো? আমি বারবার জিজ্ঞাসা করছি কিন্তু, কারণ আজকে অনেকে নতুন ক্লাস করছিস, নতুনরা একটু বেশি করে বল। আমার ভাষা কি তোদের কাছে ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাইছি? আচ্ছা, তাহলে এই গেল আমার অটোমরফিজমের ডেফিনেশন আর একটা নোট। এবার এর একটা অল্টারনেটিভ ডেফিনেশন হয়, সেটা লিখে নে। হেডিং কর অল্টারনেটিভ ডেফিনেশন অফ অটোমরফিজম। লেখো the mapping phi from G to G is called an automorphism if the following condition holds. Number 1, phi from G to G is a bijective mapping, মানে যেটা তোদের বোঝালাম সেটাই আরেকটা ডেফিনেশন বলে লেখাচ্ছি, is a bijective mapping। আর 2 নাম্বার হচ্ছে phi from G to G is a homomorphism। দেখ বাবা এই ডেফিনেশনটা ক্লিয়ার কিনা দেখ, এটাই আমি বুঝিয়েছিলাম ডিসঅ্যাডভান্টেজ দিয়ে, সেটাই লেখালাম। চল এবার হেডিং কর সাম এক্সাম্পলস বলে। আচ্ছা তোরা ফুল কোয়েশ্চেনটা লিখবি, আমি খালি ম্যাপিং গুলোকে লিখবো। তোরা ফুল কোয়েশ্চেন লিখবি, আমি খালি ম্যাপিং গুলোকে লিখবো। লেখ এক্সাম্পল 1 বলে লেখ। লেট জি নট বি আ গ্রুপ। এক্সাম্পল 1 বলে লেখ বাবা, আমি মুখে বলছি। লেট জি নট বি আ গ্রুপ। লেট তারপর লিখবি লেট I from G to G be defined by Ix equals to X for all X belongs to G. Ix equals to X for all X belongs to G. হয়েছে? Prove that
I is an automorphism. Prove that I is an automorphism on G. Prove that I is an automorphism on G. Worked out example 2. আচ্ছা, তোরা যখন গ্রুপ পড়েছিলি এরকম বলে কি কোনো গ্রুপ পড়েছিলি দেখতো বাবা একটু? এসএলএনআর বলে কোনো গ্রুপ ছিল কিনা একটু মনে করতো বাবা? হ্যাঁ স্যার। এবার বলতো এসএলএনআর গ্রুপটা মানে এসএলএনআর গ্রুপটা কাকে বলা হতো, মানে কাদেরকে নিয়ে এসএলএনআর গ্রুপটা তৈরি করা হতো একটু মনে আছে? স্যার ডেট ইকুয়ালস টু 1 প্লাস এরকম ছিল একটা কিছু। মানে বল একটু ক্লিয়ার কর। তার মানে এস দেখ অটোমরফিজম অফ জেড এর এলিমেন্টগুলো কি? এক একটা ম্যাপিং। তাহলে এসএলএনআর এর এলিমেন্টগুলো এক একটা কি? এটা আমাকে সবার আগে উত্তর দে। কথাটা বুঝলি না বুঝলি আমাকে বল। ধর ন্যাচারাল নাম্বারের সেট, এই ন্যাচারাল নাম্বারের সেটের এলিমেন্টগুলো কি? এক একটা রিয়েল নাম্বার তো, মানে 1 2 3 এক একটা নাম্বার তো। তাহলে এসএলএনআর এর এলিমেন্টস গুলো কি হয় দেখতে? কি এক একটা কি? গ্রুপ ম্যাট্রিক্স। গ্রুপ কেন বাবা? এসএলএনআর তো নিজে একটা গ্রুপ। আমি এসএলএনআর এর এলিমেন্ট গুলো বলছি। এক্স্যাক্টলি এক একটা ম্যাট্রিক্স, এক একটা ম্যাট্রিক্স। এবার যে কোনো আরবিট্রারি ম্যাট্রিক্স, যে কোনো আরবিট্রারি ম্যাট্রিক্স তো এমএনআর বল। এমন মানে কালেকশন অফ অল n ক্রস n ম্যাট্রিক্স যাদের কোন বৈশিষ্ট্য দেখা যায়? ডেট ইকুয়ালস টু 1, যাদের ডিটারমিনেন্ট 1। থ্যাংক ইউ। তাহলে লেখ, এর নিচে লিখে নে। আচ্ছা আমি মুখে বলছি আগে, কেউ লিখবি না, আগে আমি লিখে নি তারপর সব বলছি আমি। তাহলে দ্য সেট অফ অল n ক্রস n স্কোয়ার ম্যাট্রিক্স হুজ ডিটারমিনেন্ট ইজ 1। কেউ লিখবি না, আমি আগে বলবো তারপর লিখবি। হুজ ডিটারমিনেন্ট ইজ 1। ওকে, এটা আমি জানি। এবার লেখ এক্সাম্পল 2 বলে হেডিং কর। লেখ let G not be a group, let G not be a group, তারপরে এখান থেকে এতটা লিখে নেন। where বলে এতটা লিখে নেন। where G equals to SLNR equals to the set of all n cross n square matrix whose determinant is 1. let G not be a group where এখান থেকে এতটা। লেখা হলে একটু বলবি বাবা। হ্যাঁ স্যার। ওকে, তারপর লেখ we define a mapping phi ma from we define a mapping বলে এক মিনিট দাঁড়া। we define a mapping phi m from G to G such that phi ma this equals to ma m inverse for all a belongs to G. We define a mapping phi m from G to G such that phi ma equals to ma m inverse for all a belongs to G. হয়েছে বাবা? হ্যাঁ স্যার। Prove that phi m is an automorphism on G. Prove that phi m is a automorphism on G. Next, worked out example 3. Next, worked out example 3. Lik. এক মিনিট। Lik. Let us define a function. Let us define a function phi from C to C, phi from C to C such that phi of A plus IB this equals to A minus IB for all A plus IB belongs to C. Let us define a mapping phi from C to C such that বলে এই জিনিসটা
ফুল স্টপ দিয়ে লেখ শো দ্যাট phi is an automorphism on C. Show that phi is an automorphism on C. লেখা হলে বলো। হ্যাঁ স্যার। Worked out example 4. Let R2 equals to second bracket এর মধ্যে a, b such that a, b belongs to R. Let R2 হলে এটা R2 equals to ordered pair a, b such that ab belongs to R. Then তারপর লিখ then show that phi of a, b equals to b, a. Then show that বলে লিখ phi of a, b equals to b, a. Is an automorphism under component wise addition. Then show that phi of a, b equals to b, a is an automorphism on G under component wise addition. হয়েছে? লাস্ট ওয়ার্কড আউট এক্সাম্পল 5 5 নাম্বারটা লেখ let G dot be a group. G কমা দিয়ে ডট মানে কিন্তু মাল্টিপ্লিকেশন। let G dot be a group. তারপর লেখ we define a mapping phi from G to G by phi of A equals to A inverse for all A belongs to G. হয়েছে? লেখ নিয়ে পরে ফুল স্টপ দিয়ে then verify whether phi is check whether phi is an automorphism or not. হয়েছে বাবা এই 5টা এক্সাম্পল। এবার দেখ এই যে 3 নাম্বার প্রশ্নটা এটা দিয়েছে, এটা পরীক্ষায় চাইলে কিন্তু তোরা একটু লিখে রাখ নোটে, পরীক্ষায় চাইলে কিন্তু এই জিনিসটা একটু ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা বলতো এই a প্লাস ib টা কি একটা কমপ্লেক্স নাম্বার। এবার a প্লাস ib এর সঙ্গে a মাইনাস ib এর সম্পর্ক কি? কনজুগেট। তাহলে এটাকে কিন্তু এভাবেও ডিফাইন করে দিতে পারে phi of z equals to z bar for all z belongs to C. মানে এটা দিয়ে দিলে আমাদের অনেক বুঝতে ইজি হয়, কিন্তু পরীক্ষায় এটা না দিয়ে কিন্তু হঠাৎ করে এটাও দিয়ে দিতে পারে। তখন আবার বলিস না দাদা আমাকে এই এক্সাম্পলটা করিয়ে দেয়নি, কারণ এটাকেই ঘুরিয়ে লিখেছে এটা। তুই যদি লিখিস let z equals to a plus ib be a complex number, তাহলে কিন্তু এই জিনিসটা এটাই দাঁড়ায়। এবার এই যে ওয়ার্কড আউট এক্সাম্পলটা আছে 1 মিনিট, এই ওয়ার্কড আউট এক্সাম্পলটা নেক্সট ক্লাসে করাবো। আজ বিকেলে আবার ক্লাস আছে, নেক্সট ক্লাসে এই এক্সাম্পলটা সলভ করাবো। এবার তোরা বল এই চারটের মধ্যে আমি কোন দুটো সলভ করে দেবো? দুটো আমার দুটো তোদের, 50-50 রেশিও। কোন দুটো আমি করাবো বল? হ্যাঁ আমি জানি 2 আর 3 একটা কমপ্লেক্স নাম্বার আছে, একটা ম্যাট্রিক্স আছে, এই দুটো করে দিলে বাকি দুটো আমরা নামিয়ে দেবো। এবার দেখ চারটের মধ্যে দুটো ইজি দুটোটা, তাহলে ইকুয়ালিটি হওয়া উচিত। আমার একটা ইজি তোদের একটা ইজি, আমার একটা টাফ তোদের একটা টাফ। আমি 1 আর 2 করে দিচ্ছি, 3 আর 4 তোদের। না স্যার। হ্যাঁ পারবি, না পারলে সলিউশন আমি দিয়ে দেবো। 3এরটা কিচ্ছু নেই, খালি দুটো এলিমেন্ট চুজ করবি, একটা a প্লাস ib আর একটা c প্লাস id, বা একটা x প্লাস iy একটা p প্লাস iq। এইভাবে দুটো এলিমেন্ট চুজ করি আরামসে হয়ে যাবে, কিচ্ছু নেই। মানে এটা করতে আমার আরো কম টাইম লাগবে, আমারই ক্লাব, আমারই ভালো, আমি নিজের ক্ষতি চাইলাম, আমি দুটো করে দিচ্ছি ওপরে একটা। চল ফার্স্ট ওয়ার্কড আউট এক্সাম্পল 1, এই দুটো করাবো আজকে ক্লাস শেষ। ওয়ার্কড আউট এক্সাম্পল 1 আমি খালি এখানে লিখছি আমার ম্যাপিংটা কি ডিফাইন করা।
তারপর খালি অ্যান্সার লিখব। আমার ম্যাপিংটা ডিফাইন করা দেখ, ix ইকুয়ালস টু x ফর অল x বিলংস টু g, তাই তো? সাহিল ক্লাসে আছিস? সাহিল ক্লাসে আছিস? হ্যাঁ স্যার। এবার আমাকে বলতো এই যে ম্যাপিংটা আমাকে দেওয়া আছে, এই ম্যাপিংটাকে আমাকে কি প্রুফ করতে দিয়েছে? অটোমরফিজম। এবার বল, অটোমরফিজম প্রুফ করার জন্য আমাকে সবার আগে কি কি জিনিস শো করতে হবে? আই ম্যাপিংটাকে অটোমরফিজম প্রুফ করব। এবার বল, দুটো স্টেপ আছে, বল। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে 1 মিনিট দাঁড়া। ফার্স্ট স্টেপ হচ্ছে আই ইজ বাইজেক্টিভ, এটা আমাকে শো করতে হবে। এবার বলতো একটা ম্যাপিং বাইজেক্টিভ মানে আমাকে কি কি জিনিস দেখাতে হবে তার মধ্যে? 1 1 আর 1 2। তাহলে আমি ধরে নিচ্ছি 1 1 1 2 না বললে আমি ধরছি একটা ইনজেক্টিভ একটা সাবজেক্টিভ। তাহলে আই ইজ ইনজেক্টিভ বা 1 to 1 যেটা তোরা বলবি, আর আই ইজ সাবজেক্টিভ বা 1 on 2। আর 2 নম্বরে কি শো করব? আই ইজ হোমোমরফিজম। ইপসিতা চ্যাটার্জি রেসপন্স করো। আই কোনো একটা ম্যাপিংকে ইনজেক্টিভ বা 1 to 1 দেখানোর কতগুলো মেথড আমার জানা আছে? স্যার দুটো। দুটো? বল শুনি একটু। একটা সেই a equals to b দেখানো, দুটো আরবিট্রারি এলিমেন্ট নিয়ে। দাঁড়া আগে আমি তাহলে দুটো আরবিট্রারি এলিমেন্ট ধরি, a, b বিলংস টু g। এবার বল কি ধরে নিয়ে কি দেখাবো? যদি f a equals to f b ধরি, f a equals to f b ধরি, তাহলে মাঝখানে লিখে দিই such that। তাহলে let a, b belongs to g such that f a equals to f b। এখান থেকে কি ইমপ্লাই করবে? আফটার সাম স্টেপ a equals to b। আচ্ছা ভালো কথা, এটা একটা স্টেপ। আর একটা স্টেপ কি আছে? a not equal f a not equals to f b। তাহলে let a, b belongs to g such that, বলো বাবা। f a not equals to না বাবা, f a equals to f b থেকে a equals to b দেখাই। আরেকটা কি ছিল শ্রেয়সী বল? A not a not equal to b থেকে কি দেখাবো? F A not equals to f a not equals to f b। বাহ, ভেরি গুড। এবার আরো একটা স্টেপ আছে, কেউ বলতে পারবি? আরো একটা স্টেপ আছে ইনজেক্টিভ দেখানো, কেউ বলতে পারবি? হ্যাঁ মানে বল অন্তত, এটা হোমোমরফিজমে ছিল। আচ্ছা দেখ, এটা কি কারোর মনে আছে? ইফ phi be a homomorphism, if phi be a homomorphism from G to G, then phi is injective if and only if car phi equals to trivial। এই রেজাল্টটা কারোর মনে আছে রে? হোমোমরফিজমে ছিল। phi যদি জি থেকে জিতে একটা, সরি জি থেকে জি দরকার নেই, জি থেকে জি আসলে হবে। এবার আমরা যেহেতু অটোমরফিজম করছি, আমি এটা জি থেকে জি লিখে নিতে পারি। phi যদি জি থেকে জিতে একটা হোমোমরফিজম হয়, দেন phiটাকে ইনজেক্টিভ বলবো যদি সেই phiটার কার্নেল, কার phiটা যদি ট্রিভিয়াল হয়। কার phi কি ছিল কেউ বলতে পারবি? কার phi জিনিসটা এটা ছিল কার্নেল অফ আ ম্যাপিং phi। কোনো একটা ম্যাপিং এর কার্নেল বলতে বোঝায় এমন একটা এলিমেন্ট x such that phi of x টা হচ্ছে কোডোমেন সেটের আইডেন্টিটি। কার phi এর মধ্যে এমন এলিমেন্টটাকে যার ইমেজ আন্ডার দ্য ম্যাপিং phi হবে কোডোমেন সেটের আইডেন্টি এলিমেন্ট। এবার তাও তুই বলবি কেন এখানে তুমি জি লিখেছো? আমি কোডোমেন সেটটাকে জি ধরে নিয়েছি, আমি কোডোমেন সেটটাকে জি ধরে নিয়েছিলাম, তাই জন্য আমি কোডোমেন সেটটাকে যেহেতু আমি জি ধরে নিয়েছি, তাই আমি এখানে ইজি লিখেছি। ঠিক আছে বাবা, প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? কি বাবা এই রেজাল্টটা জানিস না? একটু রেসপন্স কর। তো এই তিনটে আছে। এবার তোরা আমায় বল, আমি এই রেজাল্টটা প্রুফ করার জন্য যেভাবে আমি স্টেপ লিখেছি, আগে আমি হোমোমরফিজম প্রুফ করব না আগে বাইজেক্টিভ প্রুফ করব? যেভাবে আমি স্টেপ লিখেছি আগে কোনটা প্রুফ করব? বাইজেক্টিভ। আগে বাইজেক্টিভ। তাহলে এই রেজাল্টটা আমি এখন ইউজ করতে পারবো না যদি তুই আগে হোমোমরফিজম ইউজ করিস। মিউট কর, মিউট কর, মিউট কর, মিউট কর, মিউট।
যদি হ্যালো যদি আগে আমি কার ফাইটাকে মানে সরি যদি আগে আমি হোমোমরফিজমটাকে প্রুফ করতাম, মানে ধর আমি এটাকে স্টেপ 1 লিখেছি, এটাকে স্টেপ 2 লিখেছি, যদি আগে আমি এটা প্রুফ করতাম তাহলে এই রেজাল্টটা ইউজ করতে পারতাম। দেখতে বাবা, যদি এটা আগে আমি প্রুফ করতাম, একটু ভালো করে বোঝ অনলাইন, আমি বলছি আগে যদি আমি বাইজেক্টিভ প্রুফ করি তখন আইটা যে হোমোমরফিজম কি হোমোমরফিজম না আমি কি জানি না, তখন কি আমি এই রেজাল্টটা ইউজ করতে পারবো না। এবার যদি কেউ ধর কি বলে শ্রেয়সী বা নন্দিনী করছে, আগে ওরা হোমোমরফিজম প্রুফ করে দিয়েছে, যদি তোরা আগে হোমোমরফিজম প্রুফ করে দিস কোনো ভুল নেই, কর প্রুফ, তারপরে যখন আমি ইনজেক্টিভ প্রুফ করব তখন আমি তাহলে এই রেজাল্টটা ইউজ করতে পারবো। হ্যাঁ স্যার। কি রে বুঝতে পারলি না, আরেকবার বলবো? আমি বললাম প্রথমে যদি তোরা বাইজেক্টিভ দেখাস, তোরা ধর এখনো এই স্টেপটা এখনো দেখাসনি, তোরা আগে বাইজেক্টিভ দেখাবি, তাহলে তখন কি তোরা এই রেজাল্টটা ইউজ করতে পারবি না? কেন? এই রেজাল্টটা ইউজ করতে গেলে আগে তোমাকে 5 কে হোমোমরফিজম দেখাতে হবে, তুই তো এখনো চেকই করিসনি 5 হোমোমরফিজম কিনা, তাহলে এটা আমি ইউজ করতে পারবো না, গেল। এবার আমি বললাম আমি ধর কায়দা করে এটা আগে প্রুফ করে দিচ্ছি, তখন আমি কি এই রেজাল্টটা ইউজ করার সাহস দেখাতে পারি? কেন পারি? আমি তো প্রুফ করে দিয়েছি 5টা হোমোমরফিজম, তাহলে এই রেজাল্টটা প্রুফ করলে কি বলতো আমার ক্যালকুলেশন স্টেপটা না কম হয়। এবার আমি কি করছি, আমি আগে বাইজেক্টিভটা প্রুফ করছি, তারপরে হোমোমরফিজম যাব। এবার এই স্টেপটা চিন্তা নেই, আমি যখন আজকে বিকেলে ক্লাস করাবো আমি তখন ইনজেক্টিভ আমার প্রুফ আছে, সেই ইনজেক্টিভ প্রুফটা আমি এটা লিখে দেবো, তাহলে দেখবি তোদের দুটো মেথডই জানা হয়ে গেল, পরীক্ষায় যেটা ইজি হবে সেটা করবি। এবার দেখ, যদি আমি নর্মাল ইনজেক্টিভ দেখানো যাই তাহলে আমার কত অপশন আছে, এই একটা অপশন, এই একটা অপশন, দুটো অপশন। আমি ওয়ার্কড আউট এক্সাম্পল 1টা এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওয়ার্কড আউট এক্সাম্পল 2টা আমি এটা দিয়ে দেখিয়ে দেবো, তাহলে দুটো মেথডই ক্লিয়ার। চল এবার কথাবার্তা না বাড়িয়ে ওয়ার্কড আউট এক্সাম্পল 1 আমি স্টার্ট করছি। তাহলে টার্গেট 1 এর ইচ্ছা করে নাম দিচ্ছি, তাহলে ফার্স্ট টার্গেটটা কি? ফার্স্ট টার্গেট হচ্ছে আই ইজ ইনজেক্টিভ, তাহলে দুখানা এলিমেন্ট তুলছি আমি, তাহলে লেট x1, x2 belongs to G such that বল আমি কি ধরে নেবো, আমি দুটো এলিমেন্ট এমন চুজ করছি যাতে করে তারা নট ইকুয়াল, তাহলে আমি লিখছি such that x1 not equals to x2, তাহলে দেন আমার বলতো আমি G থেকে দুটো এলিমেন্ট দিলাম x1 x2, তাহলে I of x1 টা কত আর I of x2 টা কত? x1 আর x2 by the construction of the mapping। এবার তাহলে নাও আমি ক্যালকুলেট করছি I of x1 minus I of x2, তাহলে I of x1 কত? x1 minus x2। এবার বলতো এই কন্ডিশন চেক করে বলতো x1 minus x2 কি ইকুয়ালস টু 0 না নট ইকুয়াল টু 0? Not equals to 0. তাহলে এখান থেকে আমি দাবি রাখতে পারি I of x1 not equals to I of x2, I of x1 not equals to I of x2 রাখতে পারি দাবি, তাহলে that implies I is injective। দেখ বাবা হয়েছে কিনা রেসপন্স কর। এখানে B টার্গেট I is subjective, এটা চেক করব। অরিন্দম রেসপন্স করতে একটু বাবা, একটা ম্যাপিং কে সাবজেক্টিভ দেখানোর জন্য আমাকে কি করতে হবে? অরিন্দম রেসপন্স করে একটু। ভয়েস আসছে না। রাকেশ একটা ম্যাপিং কে সাবজেক্ট দেখানোর জন্য কি করব? সেমিস্টার 1 সাহিল, স্নেহা, প্রিয়াংশী একটা ম্যাপিং কে সাবজেক্ট দেখার জন্য কি করব? ফার্স্ট কোডোমেন থেকে একটা এলিমেন্ট তুলবো, এই যে এলিমেন্টটা তুলবো এই এলিমেন্টটা ফিক্সড এলিমেন্ট না আরবিট্রারি এলিমেন্ট? আরবিট্রারি এলিমেন্ট, তাই করছি লেট y belongs to G ব্র্যাকেটে কোডোমেন b আরবিট্রারি। দেন বল বাবা স্নেহা বল কি হবে? কোডোমেন থেকে একটা এলিমেন্ট তুললাম, তারপর
তারপর দেখাবো তার একটা প্রি ইমেজ এক্সিস্ট করছে ডোমেন। প্রি ইমেজ এক্সিস্ট করছে কোথায়? ডোমেন। ডোমেনে। তাহলেই সাবজেক্টিভ। তাই লিখছি লেট y belongs to g p arbitrary। তাহলে দেন আমি ধরে নিচ্ছি there exist an element x belongs to g bracketed domain such that fx equals to y। হ্যাঁ কি না একটু রেসপন্স করো বাবা। লিখতে পারি? এবার নন্দিনী বলতো এই যে x এলিমেন্ট আমি দাবি করলাম y এর প্রি ইমেজটা হবে x, এবার এই x টা যে এক্স্যাক্টলি ডোমেনের এলিমেন্ট। হ্যাঁ বল। ও আচ্ছা আচ্ছা সরি এই যে প্রিন্টিং মিস্টেক করা। তাহলে এবার আমাকে বল এই যে আমি কোডোমেন থেকে এলিমেন্ট লিখছি y, তার প্রি ইমেজ দাবি করছি কাকে? x কে। এবার x টা কোথাকার এলিমেন্ট হতেই হবে? x টা কোথাকার এলিমেন্ট হতে হবে বল? ডোমেনের। এবার সেটা তো আমাকে চেক করাতে হবে যে এই যে আমি x টা পাবো এই x টা কি এক্স্যাক্টলি আমার জিতে বিলং করছে হ্যাঁ কি না। বিলং করলে সাবজেক্টিভ, না বিলং করলে সাবজেক্টিভ নয়। এবার আমাকে বলতো বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং ix ইকুয়ালস টু কি? দেখো ম্যাপিংটা দেখ, ix ইকুয়ালস টু কি? x। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখ তো x ইকুয়ালস টু y। তার মানে কি y এলিমেন্টটা যা x এলিমেন্টটা তো তাই। এবার বলতো y এলিমেন্ট যদি জিতে বিলং করে তাহলে x টা কোথায় বিলং করবে? y ইকুয়ালস টু x। তাহলে y যদি জিতে বিলং করে x কোথায় বিলং করবে? জিতে। তাহলে বলতে পারি বিলংস টু g। তাই লিখতে পারি therefore y has a pre-image, therefore y has a pre-image in g bracketed domain। এই কথাটা লেখা যাবে? দেখতো বাবা, কারোর প্রবলেম থাকলে একটু রেসপন্স করো আমাকে। এবার লেখ since y is arbitrary, since y is arbitrary, each element of G bracketed codomain, each element of G bracketed codomain has a pre-image, has a pre-image in G bracketed domain, therefore I is surjective, therefore I is surjective। দেখ কারোর প্রবলেম আছে কিনা রেসপন্স কর। আমি এই জায়গাটা একবার পড়ে দিচ্ছি। therefore y has a pre-image in G, since y is arbitrary, each element of G bracketed codomain has a pre-image in G bracketed domain, therefore I is surjective। তাহলে দেখ I ইনজেক্টিভ হলো I সাবজেক্টিভ হলো, তাহলে হেন্স I কে কি বলতে পারি? তাহলে হেন্স I is bijective। তাহলে দেখতো বাবা আমার এই টার্গেটের নাম্বার 1টা ফুলফিল হয়ে গেছে, I বাইজেক্টিভ ফুলফিল। এবার নেক্সট টার্গেট কি দেখাবো? আইটাকে হোমোমরফিজম। কাজ শেষ। এই থিওরি, এই অঙ্কটা প্রুফ শেষ। চল এই অঙ্ক পরীক্ষায় 4 মার্কসে আসবে। আমি সব বলে দেবো, অঙ্কটা আমি শেষ করে নিয়ে একটু সব বলে দিচ্ছি। লেখ 2 নাম্বার টার্গেট I is homomorphism। এবার বলো যদি I কে হোমোমরফিজম প্রুফ করতে হয় তাহলে আমাকে কি প্রুফ করতে হবে দেবলিনা বল। I কে হোমোমরফিজম প্রুফ করতে গেলে আমাকে কি প্রুফ করতে হবে? যদি নটটা বাইনারি কম্পোজিশন হয় তাহলে I A not B equals to I A not I B for all A B belongs to I G A B belongs to G। তাহলে সবার আগে আমাকে দুখানা আরবিট্রারি এলিমেন্ট চয়েস করতে হবে। তাহলে আমি লিখছি লেট A, B belongs to G ব্র্যাকেটে ডোমেন। এবার তাহলে দেন বলতো যদি A B G এর এলিমেন্ট হয় তাহলে দেন বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং I A ইকুয়ালস টু কত এন্ড I B ইকুয়ালস টু কত? A আর B। A আর B। এবার আমি এখন কি লিখবো? এই লাইন কেউ লিখবি না, এবার একটু দাঁড়িয়ে যা, এই পর্যন্ত লিখে দাঁড়িয়ে যা। এবার আমি কি দেখাবো? নাও I of A composition B, this equals to আমাকে IA ডট IA কম্পোজিশন IB, এইটা আমাকে শো করতে হবে তো, হ্যাঁ কি না একটু বল। এবার আমাকে বল এই I এর মানে I এর মধ্যে কার মানে কোন গ্রুপের এলিমেন্ট থাকবে? I এর মধ্যে কোন গ্রুপের এলিমেন্ট থাকবে? G। এবার A নট B টা কি G এর এলিমেন্ট?
হ্যাঁ স্যার। আমি কি এখনো পর্যন্ত লিখেছি কোথাও এ নট বি জি এর এলিমেন্ট? না। ভালো করে বোঝ, এই আইটা কার ইমেজ নেয়? জি এর মধ্যে কার এলিমেন্ট নেয় তো, কারণ তোর ম্যাপিংটা ডিফাইন করাই এটা, আই অফ এক্স ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু জি। তাহলে এই এক্সটা কোথাকার এলিমেন্ট? জি এর এলিমেন্ট। তাহলে আমি এর ম্যাপিংটা হবে এ নট বি, মানে এর ইমেজটা হবে এ নট বি কখন? যখন এ নট বিটা কোথাকার এলিমেন্ট হবে? জি এর এলিমেন্ট হবে। এবার এ নট বিটা কি জি এর এলিমেন্ট, তোরা শিওর? হ্যাঁ স্যার, যেটা গ্রুপ। জিটা গ্রুপ। তাহলে বাই কোন প্রপার্টি আমি বলতে পারি যে এ নট বিটা গ্রুপের এলিমেন্ট? ক্লোজার প্রপার্টি। তাহলে লিখতে হবে সিন্স G is a group and A, B belongs to G, so by closure property, এই কথাটা না লিখলে কিন্তু এক নাম্বার কাটা। So by closure property A composition B belongs to G। হলো? এবার তাহলে এটা G এলিমেন্ট, তাহলে I ম্যাপিং এর আন্ডারে এই এলিমেন্টটার একটা ইমেজ পাবো, সেটা কি হবে? উইদাউট এনি হেজিটেশন A নট বি। এবার A মানে কি? I of A, B মানে কি? I of B। সিন্স A B আরবিট্রারি, তাহলে আমি লিখতে পারি সিন্স A, B B আরবিট্রারি, তাহলে দেখতে পাবো লেখা যায় I of A composition B equals to I A composition I B for all A, B belongs to G, that implies I is homomorphism। একটু রেসপন্স করো। তাহলে আইটা বাইজেক্টিভ হলো, আইটা হোমোমরফিজম হলো, তাহলে देयरफॉर আইটাকে আমি কি বলবো? অটোমরফিজম। তাহলে লিখে ফেল লাস্ট লাইন। তাহলে देयरफॉर I is an automorphism on G, proved। এবার দেখতে বাবা, এই অঙ্কটা কি খুব ইজি, মানে খুব টাফ? এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা কি খুব টাফ? না স্যার। পরীক্ষায় এরকম কপাল ভালো থাকলে এরকম একটা অঙ্ক করতে পারে। চান্স কম, 2% চান্স আছে, কিন্তু পড়লে 5 মার্কস বেশি পাবি। এবার এই অঙ্কটা তো আমি পুরো লিখিয়ে দিয়েছি, তাহলে ওয়ার্কড আউট এক্সাম্পল 2টা যে করবো সেটা কি পুরো লিখিয়ে করব না জাস্ট সলভ করে দেবো? দেখ এই অঙ্কটা ফুল লিখিয়ে করেছি, এতগুলো বাধা লেগেছে। এবার তোরা আমাকে বল ওয়ার্কড আউট এক্সাম্পল 2টাকে আমি পুরো লিখিয়ে করাবো না জাস্ট সলভ করে দেবো? স্যার সলভ করে দিন। তাহলে তোরা লিখে নিতে পারবি তো? আচ্ছা চল, মুখে মুখে হবে না বাবা, লিখতে হবে। তাহলে দেখ ওয়ার্কড আউট এক্সাম্পল 2 স্যার এই ধরনের অঙ্ক এমসিকিউ তে আছে। কোনগুলো বাবা? এই ধরনের অঙ্ক। এমসিকিউ তে? হ্যাঁ। এটা আচ্ছা তোকে আমি তাও বলে দিই। আচ্ছা ভালো কথা বলেছিস। আচ্ছা ধরে নেই যদি আগের অঙ্কটা এমসিকিউ তে দেয়, ঠিক আছে, রাকেশের বক্তব্য আমি শুনলাম। যদি আগের অঙ্কটা এমসিকিউ তে দেয় তাহলে তোদের জন্য একটু সুবিধা বলে দিই। ফার্স্ট যে পার্টটা যে আইডেন্টিটি ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে প্রুফ করতে হবে না। যদি এই মার্কসটা এমসিকিউ তে দেয় মানে 2টা দেয়, তাহলে আইটা যে বাইজেক্টিভ ম্যাপিং আমি প্রুফ করেছি এটা করার দরকার নেই, কারণ আমরা সবাই জানি আইডেন্টিটি ম্যাপিং মাত্রই বাইজেক্টিভ ম্যাপিং হয়। তাহলে ওখানে জাস্ট লিখে দিবি মানে এই যে ফার্স্ট পার্টটা কোথায় গেল, হ্যাঁ এই যে এই পার্টটা যদি 2 মার্কসের জন্য দেয় এই পাতাটা করার দরকার নেই। আমি কি লিখবো? সিন্স ix ইকুয়ালস টু x ইজ অ্যান আইডেন্টিটি ম্যাপিং, তো ক্লিয়ারলি এই ম্যাপিংটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। তখন খালি এইটুকু প্রুফ করে দেবো, তাহলে কাজ। না এবার খাটনি কমলো? এবার আর দুঃখ নেই তো? চল আচ্ছা ম্যাপিংটা কিভাবে ডিফাইন করার হবে একটু বলতে পারি আমাকে? ওয়ার্কড আউট এক্সাম্পল 2 বোধহয় এইভাবে ডিফাইন করা আছে। দেখ তো phi m a ইকুয়ালস টু m a m ইনভার্স ফর অল a বিলংস টু g, তাই আছে তো? দেখ তো ম্যাপিংটা। হ্যাঁ স্যার। এবার আমাকে কথা বলতো এখানে m a এগুলো কি এক একটা? m a এগুলো কি এক একটা বল বল? ম্যাট্রিক্স। কেন? কারণ g টা তো তোকে SLNR বলে দিয়েছে, তার মানে m a m ইনভার্স এগুলো প্রত্যেকটা একটা ম্যাট্রিক্স। এবার বলতো বাবা এখানে দু রকমের ম্যাট্রিক্স আছে, একটা m একটা a, কোনটা ভেরিয়েবল ম্যাট্রিক্স আর কোনটা ফিক্সড ম্যাট্রিক্স? ফিক্সড হচ্ছে m। কেন m ফিক্সড? কারণ এখানে তো m টা এখানে ফিক্সড করে দেওয়া। আর ভেরিয়েবল কেন হয় দাদা? এটা বোকা বোকা প্রশ্ন, কারণ ফর অল a লেখা আছে। তাহলে এবার আমাকে কি করতে হবে? মানে ভ্যারিটা কে করবে? a ভ্যারি করবে, m কিন্তু m এর জায়গায় থাকবে। এবার বল এটাকে আমাকে অটোমরফিজম প্রুফ করতে বলেছে, তো ফার্স্ট কি করব? ইনজেক্টিভ। সেকেন্ড কি করব? সাবজেক্টিভ। লাস্ট কি করব? হোমোমরফিজম। তাহলে চল প্রথমে প্রুফ করছি ইনজেক্টিভ। এবার ইনজেক্টিভটা শ্রেয়সী বলবি। এবার সবার আগে আমি কোন ল দিয়ে ইনজেক্টিভটা প্রুফ করব? আমি এই ল দিয়ে ইনজেক্টিভ টু ওয়ার্কড আউট এক্সাম্পল 1 করে দিয়েছি।
তাহলে এখন কোন ল দিয়ে ইনজেক্টিভ প্রুফ করব? তার মানে এমন দুটো এলিমেন্ট তুলবো, ধরে নেবো যাদের ইমেজগুলো সেম, দেখাবো এলিমেন্টগুলো সেম হবে, বলে ফেল। লিখতে হবে না, খালি অঙ্কটা বলো আমাকে। তাহলে বল লেট, তাহলে এখানে আবার এলিমেন্টগুলো কে বল, এক একটা ম্যাট্রিক্স। তাহলে তোকে কি চুজ করতে হবে সবার আগে বল, বল ভাই, চেষ্টা কর, পারবি। Capital A, capital B belongs to G. Belongs to G such that Phi of phi m A A equals to phi M B. phi m b, ওকে। এবার তাহলে বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং phi m a এর ভ্যালু কত? Capital m M a, M আর এটা M B এবার তোর টার্গেট কি দেখানো বাবা একটু বল। A equals to B. a equals to b, এবার বল এখান থেকে a equals to b তে আমি আসবো কি করে? একদম জালি জিনিস, ফার্স্ট সেমিস্টারে পড়েছিস। तो लेफ्ट साइड से m इनवर्स कंपोज करेंगे और राइट हैंड साइड से m m, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে m ইনভার্সটা নিয়ে নে, একদম ঠিক। বা নালে তোরা এই কাজটাও করতে পারিস। আরেকটা বলবো, তোরা গ্রুপের ক্ষেত্রে এসএলএনআর গ্রুপ, তো গ্রুপের ক্ষেত্রে লেফট ক্যান্সেলেশন ল আর রাইট ক্যান্সেলেশন ল পড়িস নি? यस হ্যাঁ স্যার তাহলে বেকার আমি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ আমার তো আরো স্টেপ বাড়বে। তাহলে আমি যদি লিখে দিই এম এম কেটে গেল বাই লেফট ক্যান্সেলেশন ল, আর এম ইনভার্স কেটে গেল বাই রাইট ক্যান্সেলেশন ল, তাহলে দেখতে এখান থেকে আমি লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ এ ইকুয়ালস টু বি বাই বোথ ক্যান্সেলেশন লস। দেখতে বাবা এই লাইনটা লেখা যায় কি লেখা যায় না, দেখ তোমার খাটনিটা কমে গেল একটু। यस सर চল, তাহলে এটা ধরে নিয়েছিলাম, এটা পেলাম। তাহলে বল আমার ফাই এমটা কি দাঁড়ালো? ইনজেক্টিভ phi m is injective or 1 to 1, যে যেটা লিখতে চাস কোনো সমস্যা নেই। ফার্স্ট পার্ট হয়ে গেল। এবার বল নেক্সট পার্ট কি দেখাবো phi m কে? সাবজেক্টিভ স্নেহা মল্লিক বল সাবজেক্টিভ। ऐसे सब्जेक्टिव দেখাতে গিয়ে আবার সেম কোডোমেন থেকে একটা এলিমেন্ট তুলতে হবে বল এখানে এলিমেন্টটা তাহলে কি হবে? এম এ এন না বাবা, তুই যেটা করছিস ডাইরেক্ট করছিস, তুই ডাইরেক্ট এলিমেন্টটার ডোমেন থেকে তুলছিস, তার ইমেজটা দেখাবি ওটা। আমি ওটা চাইছি না, আমি কোডোমেন থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট তুলবো। এবার যেহেতু এখানে গ্রুপটা হচ্ছে এসএলএনআর, তাহলে কোডোমেনের এলিমেন্টটা কি হবে একটা? সো ফাইল নেই না বাবা, একটু বুদ্ধি করে ভাব। আমার এখানে জি যে গ্রুপটা সেটা কি এসএলএনআর, তো তাহলে এসএলএনআর এর এলিমেন্টগুলো একটা কি? এসএলএনআর এর এলিমেন্টগুলো একটা কি? ম্যাট্রিক্স ম্যাট্রিক্স। তাহলে আমি কোডোমেন থেকে যে এলিমেন্টটা তুলবো সেটা নেচারে আসলে কি? ম্যাট্রিক্স ম্যাট্রিক্স। তাহলে লেট বি বিলংস টু জি ব্র্যাকেটে কোডোমেন বি আরবিট্রারি। তাহলে এবার কোডোমেনের এলিমেন্টের জন্য ডোমেন আমি কি পাবো? প্রিমেজ তাহলে দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট A belongs to G bracketed domain such that লিখতে পারি phi m a this equals to b। তাহলে বলতে এখানে আমি লিখতে পারি m a m inverse belongs to b। এবার নেক্সট স্টেপ বলতে পারবো আমাকে এখান থেকে কার মানটা বার করতে হবে? এ a। তাহলে এখান দিয়ে a এর ভ্যালুটা কত হবে বল? যদি আমি বোথ সাইডে m মানে লেফট হ্যান্ড সাইডে যদি m ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি আর রাইট হ্যান্ড সাইডে m দিয়ে করি, তাহলে কি হবে? ইনভার্স বিএম m ইনভার্স bm। এবার আমার প্রশ্ন, এই এলিমেন্টটা জি তে বিলং করে হ্যাঁ কি না? এই এলিমেন্টটা কি জি তে বিলং করে হ্যাঁ কি না? প্রিয়াঙ্ক বল। তো কোনটা a is equals to m inverse bm টা স্যার এটা করবে কেন পারবি বাবা, একটু ভাব, পারবি স্যার। আমরা প্রথমেই তো ইনজেক্টিভে তো এটা দেখিয়েছি যে b তে বাবা। ইনজেক্টিভে দেখেছি, দাঁড়া, ইনজেক্টিভে দেখেছি এম বি এম ইনভার্সটা জি তে বিলং করে, এম ইনভার্স বিএম জি তে বিলং করে। আমি একবারে দেখেন এটাকে লেখা যায়, দেখতে একটু কায়দা করে, এম ইনভার্স বি এম ইনভার্স এর হোল ইনভার্স লেখা যায়, এটা দেখ। হ্যাঁ ইয়েস স্যার এবার বল এবার কি জিতে বিলং করবে? রিজন কি দেবো? রিজন হচ্ছে এটা
সরি, সিন্স জি ইজ আ গ্রুপ, জি গ্রুপ মানে কি, বাই ইনভার্স প্রপার্টি বলতে পারি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে। তাহলে এম যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এম ইনভার্সটাও কোথাকার এলিমেন্ট হবে? তাহলে এম ইনভার্সটাও জি এর এলিমেন্ট, এটা এম, এটাও জি এর এলিমেন্ট, বিটাও জি এর এলিমেন্ট। তাহলে দেন বাই ক্লোজার প্রপার্টি বলতে পারি না এই এলিমেন্টটা জিতে বিলং করবে, আর এটা মানেই তো এ, তার মানে এ জিতে বিলং করবে। কারোর প্রবলেম আছে? কারোর প্রবলেম আছে বাবা? একটু রেসপন্স কর। ব্যাস, তারপর লেখ, আমি লেখাটা বলছি একটু লিখে নে, এই পর্যন্ত হলে লেখা বলছি, লেখ। Therefore capital B has a pre-image in G bracketed domain. Therefore capital B has a pre-image in G bracketed domain. Therefore capital B has a pre-image in G bracketed domain. পরে লেখ, since capital B is arbitrary, since capital B is arbitrary, each element of G, each element of G bracketed codomain, each element of G bracketed codomain has a pre-image in G bracketed domain. Since capital B is arbitrary, so each element of G bracketed domain, bracketed codomain, each element of G bracketed codomain has a pre-image in G bracketed domain. Therefore phi m is surjective. Therefore phi m is surjective. Hence phi m is bijective. Hence phi m is bijective. হয়ে গেছে? আর লাস্ট স্টেপ, একদম লাস্ট স্টেপ, খালি হোমোমরফিজম দেখাবো ছুটি, খালি হোমোমরফিজম দেখাবো ছুটি। চল, বাইজেক্টিভ হয়ে গেছে। হোমোমরফিজম ঝপঝপ, কেউ একজন বলতো, কেউ একজন হোমোমরফিজমটা ঝপঝপ বলে দে। দাঁড়া, তাহলে সবার দাঁড়া বাবা, হোমোমরফিজম মানে কি? ডোমেন থেকে কি দুখানা এলিমেন্ট তুলতে হবে? ডোমেনের এলিমেন্ট কি? ম্যাট্রিক্স। তাহলে লেট a, b belongs to G ব্র্যাকেটে ডোমেন। তাহলে বল ভাই, তারপর বল, তাহলে দেন বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং phi m a, এটা মানে কি হবে? m a m ইনভার্স, এন্ড phi m b এটা কি হবে? m b m ইনভার্স। ওকে, এবার আমাকে বল, আমাকে কি শো করতে হবে? phi of a b, তো এটা ইকুয়ালস টু কি দেখাবো একটু বল আমাকে ফাইনালি? phi a, কারোর কোনো প্রবলেম আছে? এটা দেখো, এবার এ বিটা কি জিতে বিলং করে? এ বিটা কি জিতে বিলং করে? কেন? আচ্ছা বাবা, phi m হবে। আচ্ছা, ও ঠিক আছে, ওটা প্রিন্টিং মিস্টেক। এই এ বিটা জিতে বিলং করে কেন? কোন প্রপার্টি বল? একই ভাবে ক্লোজার প্রপার্টি। তাহলে লিখছি সিন্স, একই ভাবে এই কথাটা লিখতে হবে বারবার, তার জন্য বারবার আমি চেষ্টা করছি। সিন্স G is a group and a, b belongs to G, so by closure property, AB belongs to G. চল, এবার এইটুকু এই সেতুটা বাঁধবো, কাজ শেষ। দেখ, বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং phi m a b এর মানে কি লিখতে পারি? m a b m ইনভার্স। কারোর প্রবলেম আছে ব্যক্তিগত? এবার দেখতো বাবা, এটাকে লেখা যায় এম এ, ইচ্ছা করে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখছি, ইচ্ছা করে আমি এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখছি। কারোর কোনো প্রবলেম আছে কিনা বল? কেন লিখলাম বুঝিয়ে দাও। এখানে আমি ইচ্ছা করে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখছি, কারোর প্রবলেম আছে? এবার এই আইডেন্টিটির জায়গায় আমি লিখতে পারি, দেখতো বাবা, এম এ এম ইনভার্স এম বি এম ইনভার্স, এটা লেখা যাবে দেখতো। এবার অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি কাজে লাগিয়ে দে, তাই লিখতে পারি এম এ এম ইনভার্স আর এম বি এম ইনভার্স। এবার দেখতো বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং এটা মানে কি? phi m a, এটা মানে কি? phi m b। তাই লিখতে পারি দ্যাট ইকুয়ালস টু phi m a ইনটু phi m b। তাহলে সিন্স a, b belongs to G arbitrary, তাহলে therefore phi m a b this equals to phi m a phi m b for all
A, B belongs to G, তাহলে বলতে পারি phi m is a homomorphism। অনলাইন অফলাইন প্রত্যেকের রেসপন্স কর, phi m হোমোমরফিজম হলো বলতে পারি। তাহলে phi m বাইজেক্টিভ হয়েছে, phi m হোমোমরফিজম হয়েছে, তাহলে হেন্স phi m টা কি হয়ে গেল? অটোমরফিজম। সো লাস্ট লাইন, হেন্স phi m is an automorphism on G, proved। দেখ কারোর বুঝতে এই অঙ্কটা প্রবলেম আছে কিনা রেসপন্স কর। प्रॉब्लम अच्छा होगा? ना सर। सर m belongs to G ये कहाँ पे दिया हुआ है? M belongs to G कहाँ पे दिया हुआ है? गुड क्वेश्चन। ये क्वेश्चन में रहेगा, मैंने शायद मैंने शायद नहीं बोला था, शायद बोला था क्वेश्चन में M G का एलिमेंट है। नो सर। अच्छा वो शायद गलती हो गया है, M G में है, ये क्वेश्चन में दे दिया है। M G में है, ये क्वेश्चन में दे दिया है। ओके सर। আচ্ছা তাহলে দেখ আমি এই দুটো অঙ্ক করালাম, এক মিনিট এইচডব্লিউ টা নিয়ে নে তো দেখাবেন বাবা, আমি লাস্ট পাতা দেখাচ্ছি, একটু ধৈর্য দাও। এই দুটো অঙ্ক আমি করে দিয়েছি, 3 আর 4 এইচডব্লিউ, এই দুটো অঙ্ক আমি খালি এইচডব্লিউ দিলাম। এই 5 এর অঙ্কটা যেটা ভেরিফাই এর অঙ্ক আছে, এটা আমি আজ বিকালে করে দেবো, ঠিক আছে? তাহলে আমার আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ। নে দেখে নে। স্যার এই ক্লাসের নোট দেবেন? বাবা আমি পরে কথা বলছি, একটু ধৈর্য ধর, কারণ পাবলিক হবে তো, একটু দাঁড়িয়ে যা, আমি কথা বলছি সব। ওকে, তাহলে আশা করি আজকের ক্লাস বুঝতে পেরেছিস। টাটা।